নারী ও পুরুষের সম্পর্ক, একটা অ্যাডাল্ট রিলেশনশিপ, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যে সম্পর্ক, যদি একজন আরেকজনের সঙ্গে লয়াল থাকে তাহলে সেই সম্পর্ক টিকবে এবং সেটা ভালো থাকবে, তার কোনো মানে নেই। যদি একজন আরেকজনের সঙ্গে যদি অনেস্ট থাকে তাহলেই সেই সম্পর্ক টিকবে, তারও কোনো মানে নেই। যদি একজন আরেকজনকে যদি বিশ্বাস করে তাহলেও সেই সম্পর্ক টিকবে, তারও কোনো মানে নেই। যদি একজন আরেকজনের ভ্যালুসগুলোকে কম্প্রোমাইজ করে নেয় একসঙ্গে থাকার জন্য তাহলে যে সেই সম্পর্কটা টিকবে, তার কোনো মানে নেই। যদি একজন আরেকজনকে সবসময় ক্ষমা করে দেয় তার ভুল ভ্রান্তিগুলোর জন্য তাহলে যে সম্পর্ক টিকবে, তারও কোনো মানে নেই। সে কোনো একটা সম্পর্ক শুধুমাত্র তখনই টেকে যদি অন্য একজন মানুষের সচেতনভাবে সিদ্ধান্ত নেয় তার সঙ্গে থাকার জন্য, তাহলেই। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো আমরা যাই করে নিই না কেন, কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা পুরোপুরি আমাদের হাতে নির্ভরশীল নয়। অন্য মানুষের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা জীবনে দুটোর মধ্যে যে কোনো একটা রেজাল্ট পেতে পারি। একটা হতে পারে কি, একটা লাইফ টাইম লেসন, যে কীরকম মানুষের সঙ্গে থাকা উচিত বা কাদেরকে বেছে নেওয়া উচিত সেই সম্পর্কে একটা শিক্ষা, অথবা একজন বেস্ট লাইফ পার্টনার, দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু সব কিছু করার পরেও যদি সম্পর্ক না টেকে তাহলে আমরা ঠিক কীভাবে অ্যাপ্রোচ করতে পারি মডার্ন রিলেশনশিপকে? আজকের দিনে ডিভোর্স রেট থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা এক্সট্রিম কাইন্ড অফ হ্যাপাজার্ড ম্যানার চলে এসছে, একটা কনফিউশন চলে এসছে, অনেক আনসার্টেনিটি চলে এসছে, যেটা আগেও ছিল বাট এখন একটা অন্য রূপে এসছে। সেটাকে আমরা কীভাবে ট্যাকেল করতে পারি এবং কীভাবে আমরা একটা ভালো রিলেশনশিপ তৈরি করতে পারি, আজকের ভিডিওতে সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। তো শুরু করা যাক। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে হিস্ট্রি অফ রিলেশনশিপ বা হিস্ট্রি অফ ম্যারেজ। অর্থাৎ আজকের দিনে যেভাবে সমাজে বিয়ে হয় বা রিলেশনশিপ হয় সেটা আজ থেকে 50 বছর আগে তেমন ছিল না, 100 বছর আগে তেমন ছিল না। তো অ্যাকচুয়ালি কেমন ছিল সেটা জানাটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি প্রথম থেকে ধীরে ধীরে থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল বিষয় আলোচনা করবো, তারপর ধীরে ধীরে আমরা প্র্যাকটিক্যাল বিষয়ের দিকে যাবো এবং ঠিক প্র্যাকটিক্যালি ঠিক কোন কোন স্টেপসগুলোকে ফলো করলে আমরা ভালো একটা রিলেশনশিপকে অ্যাচিভ করতে পারি সেগুলো আমি আলোচনা করব। তো হিস্ট্রি অফ ম্যারেজ কি? অনেক আগে, একদম প্রাচীনকালে, যখন মানুষ ছিল না, বরঞ্চ এক ধরনের পশু ছিল এবং তারা কথা বলতে পারতো না, সেই সময় ম্যারেজ বা রিলেশনশিপ এগুলো কীভাবে হতো? তখন দুটো জিনিসের উপর নির্ভরশীল ছিল। একটা হচ্ছে ইনস্টিংক্ট আর হচ্ছে সার্ভাইভাল মোড, অর্থাৎ একটা সেক্সুয়াল ইনস্টিংক্ট আর হচ্ছে সার্ভাইভাল। ওকে, তো নারীরা তারা এটা দেখতো যে কোন পুরুষ সব থেকে বেশি শক্তিশালী, কে তাদের যে ছেলে মেয়ে হবে, যে সন্তান হবে সেটাকে টেক কেয়ার করতে পারে, সেটা খেয়াল রাখতে পারে, তার সঙ্গে রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করতো বা তাদের কাছে তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করতো। এবং পুরুষরা তারা দেখতো তারা যখন কোনো সন্তানকে জন্ম দেবে, কোন নারী সেই সন্তানকে লালন পালন করতে পারবে, কোনো বেশি রোগ হবে না, বা সন্তানটা অনেক কম বয়সে মারা গেল বা জন্ম দিতে গিয়ে নারীটা মারা গেল, এই জিনিসগুলো। কিন্তু সেই জিনিসগুলো তার তো চিন্তা করার ক্ষমতা তখন ছিল না, যার ফলে তাদেরকে একটা ইনস্টিংক্টিভ নেচারের সাহায্যে হতো সেটা। ঠিক আছে, শারীরিক গঠন এবং পাশবিক যে শক্তি, বাহুবল যেটা, সেটার সাহায্যে সেগুলোকে খেয়াল রাখার মাধ্যমে হতো। তারপর ধীরে ধীরে যখন 12,000 বছর আগে আমাদের এগ্রিকালচারাল রেভলিউশন, অর্থাৎ যখন চারিদিকে ফসল ফলাতে শিখলো মানুষ, তখন সমাজে বিয়ের প্রথা চালু হলো। অর্থাৎ মানুষকে বিয়ে করবে, একটা সামাজিক বন্ধন আসবে, ধর্মীয় বিষয়বস্তু, যে এই রিচুয়ালস বা এই কালচার, সেগুলোকে মেনে বিয়ে করতে হবে, এই ধরনের চিন্তাভাবনা তখন এলো প্রথম। তারপর ধীরে ধীরে কি এলো? তারপর আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন জিসাস ক্রাইস্ট ছিল এবং তার ঠিক আগের কিছু সময়, সেই সময় বিয়েকে দেখা হতো কি একটা ফ্যাটালিস্টিক মোডে, অর্থাৎ জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটে বিধাতার লেখা, ঈশ্বরের লেখা, আমরা কিছু করতে পারবো না। আমরা চাইলেও কার সঙ্গে কার বিয়ে হবে, কে কার সঙ্গে থাকবে, তার কোনো নিয়ম কানুন সেটা কেউ জানে না। ঠিক আছে, সব কিছু আগে থেকে নির্ধারণ হয়ে আছে এবং সেটা কোথায় লেখা আছে? বিভিন্ন স্ক্রিপচার্সে লেখা আছে। তো বিভিন্ন কুণ্ডলী ম্যাচ করে বা বিভিন্ন রকমের যে জ্যোতিষশাস্ত্র, সেগুলোকে দেখে কার সাথে কার বিয়ে হলে উঁচু জাত নিচু জাত, সেগুলোকে মেনটেন করে বিয়ে করতে হবে এবং যার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, কেউ ওটাকে পাল্টাতে পারবে না। তারপর ধীরে ধীরে এই ধারণাটা বা প্রথাটা চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল। ঠিক আছে, তারপর পাল্টে কি হলো? তারপর সেটা একটা ইকোনমিক লেভেলে চলে আসলো। অর্থাৎ যদি কেউ কাউকে বিয়ে করতে চায়, তখন সেক্ষেত্রে কীরকমভাবে বিয়েটা হবে সেটা হচ্ছে কার কাছে কতটা জমি। ধরা যাক একজন মানুষের কাছে 3টে জমি আছে আর কারোর কাছে 5টা ঘোড়া আছে, তাহলে যার কাছে 5টা ঘোড়া আছে তার মেয়ে, আর যার 3টে জমি আছে তার জন্য একে অপরের সাথে বিয়ে করতে পারে, কারণ তাদের দুজনের স্ট্যাটাসটা ম্যাচ হচ্ছে। স্ট্যাটাস মানে কি? ইকোনমিক লেভেলে। ঠিক আছে, কিন্তু কারোর কাছে দেখা গেলো 4টে জমি আছে, কারোর কাছে 1টা জমি আছে, তখন তাদের মধ্যে বিয়ে হবে না। ঠিক আছে, তো যেটা হচ্ছে আমরা পণ প্রথা বলি এখন। ঠিক আছে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, সেগুলোর মাধ্যমে বিয়েটা নির্ধারণ করা হতো। তারপর ধীরে ধীরে সমাজটা আরও পরিবর্তন হতে শুরু করলো। অর্থাৎ প্রথমে ছিল কি, নিড বা একটা ইনস্টিংক্টিভ নেচার, একদম ইতিহাসের শুরুর দিকে। তারপর সেখান থেকে চলে এলো কি, ধর্মীয় বিষয়, অর্থাৎ ঈশ্বর বা আকাশের মাঝখানে বা মেঘের মধ্যে লুকিয়ে আছে কোনো একটা শক্তি, তার দ্বারা নির্ধারণ হচ্ছে। তারপর ধীরে ধীরে কি চলে এলো, সামাজিক বা পার্থিব যে সমস্ত সম্পদ, তার উপরে নির্ভরশীল হতে শুরু করলো ম্যারেজ। কিন্তু এখান থেকে ম্যারেজটা পাল্টে গেল। মিডিল
কাইন্ড অফ 17th সেঞ্চুরি যে মিডিল এজ অর্থাৎ 17th সেঞ্চুরি যে মাঝামাঝি সময়, সেই সময় থেকে ম্যারেজটা অন্যরকম হয়ে গেল। তখন কি হলো, তখন সমাজে এলো এক ধরনের স্কলার্স, তারা তাদেরকে বলতো কি রোম্যান্টিক স্কলার, অর্থাৎ একটা রোম্যান্টিক পোয়েটস। তাদের মতে এই যে টাকা পয়সার মাধ্যমে নির্বাচন করা বা ধর্মীয় মাধ্যমে নির্বাচন করা কার সাথে কার বিয়ে হবে সেটা একটা ভুল ধারণা। তার ফলে কে নির্বাচন করবে, আমাদের ইনটিউশন বা আমাদের ইম্পালস, আমাদের যে রোম্যান্টিক সেন্স সেটা। অর্থাৎ হয়তো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অন্য দিক থেকে কোনো একটা হয়তো ছেলে বা মেয়ে, যদি আমরা ছেলে হই তাহলে কোনো একটা মেয়ে আসছে, তার সাথে আমাদের পরিচয় হলো, কথা হলো, আমরা দেখলাম, তার ফলে একটা ফিলিংস তৈরি হলো। এই যেটা ফিলিংস হলো একটা ম্যাজিক্যাল ফিলিংস, যেটা অন্য কারোর সঙ্গে কথা বলার সময় বা চলাফেরা করার সময় সেটা হয় না। সেই যে ফিলিংসটা, তার উপরে নির্ভর করে আমরা বিয়ে করব। অর্থাৎ আমাদের যে ইম্পালস বা আমাদের যে রোম্যান্টিক ফিলিংস সেটা আমাদেরকে গাইড করবে। যদি আমাদের কাছে ফিলিংস না থাকে তাহলে সেটা ম্যারেজ করার কোনো মানে নেই। এবং ম্যারেজটা সেটা তাদের, অর্থাৎ রোম্যান্টিক স্কলাররা তারা প্রথমবারের জন্য বলতে শুরু করলো যে ম্যারেজ যারা নিজেরা, তারা তাদের সাথে ডিসিশন নেবে, অর্থাৎ যার সাথে যার বিয়ে হবে তারা সিদ্ধান্ত নেবে। এটা বাবা মা সিদ্ধান্ত নেবে না, বা কোনো ধর্মীয় যে সংগঠন তারা সিদ্ধান্ত নেবে না, অর্থাৎ স্ক্রিপ্টার্সে কী লেখা আছে তারা সিদ্ধান্ত নেবে না, বা কোনো রাজা মহারাজা তারা বলতে পারে না। যার বিয়ে হবে, যার সাথে বিয়ে হবে, তারা দুজনে সিদ্ধান্ত নেবে এবং তাদের দুজনের ফিলিংস কী কথা বলছে তারা সেটা খেয়াল করবে। এবং এই যারা রোম্যান্টিক স্কলার তারা অন্যরকম ছিল, তারা কোনো চাকরি বা কাজ কামে অত বেশি বিশ্বাস করতো না। তারা আছে পার্কের ধারে ঘুরে বেড়াতো, তাদের সাথে নেচারের একটা খুব ভালো কানেকশন ছিল। তারা আকাশে কোনো মেঘ বা কোনো বৃষ্টি হচ্ছে, কোথাও গাছপালা বা কোথাও ফুল আছে, সেগুলোকে দেখে তারা সেগুলোর সাহায্যে মানে নিজের জীবন ধারণ করার চেষ্টা করতো, তার থেকে একটা প্লেজার বা এক ধরনের সুখ অনুভূতি নেওয়ার চেষ্টা করতো। এবং এই রোম্যান্টিক স্কলাররা অনেকগুলো অ্যাজাম্পশন তৈরি করে। তারা বলে কি সোলমেট বলে একটা কনসেপ্ট তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটা ছেলের জন্য একটা করে নির্দিষ্ট মেয়ে আছে এবং প্রত্যেকটা মেয়ের জন্য একজন করে নির্দিষ্ট ছেলে আছে, ঠিক আছে? তো মানে সেই ছেলে এবং সেই মেয়ে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারে এবং কোনো একদিন তাদের কোনো একটা ঘটনাচক্রে দেখা হবে এবং তখন তারা একটা উপলব্ধি করবে যে তারা একে অপরের সোলমেট এবং তারা তাদের সাথে বিয়ে করবে এবং তারা তাদের জন্যই তৈরি হয়েছে। ওকে, এবং আরও একটা অ্যাজাম্পশন কি, যেমন ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ। যারা রোম্যান্টিক হয় তারা ভাষাতে অত বেশি বিশ্বাস করে না, অর্থাৎ একে অপরকে নিজের প্রবলেমসগুলো বা তাদের সমস্যাগুলো কী বা কারোর বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ থাকলে, কোনো কিছু বলার থাকলে সেগুলো মুখে বলার দরকার নেই। জাস্ট আমরা অভিমান করে থাকবো, রাগ করে থাকবো, তাহলে সে বুঝে যাবে, ঠিক আছে? ভালো করে সেটা আলোচনা করার প্রয়োজন নেই, সেটা আমরা জাস্ট অভিমান করে থাকলে বুঝে যাবে। দেখা গেল কেউ হয়তো কারোর উপরে রেখে গেছে, তাহলে আমরা কথা বলবো না, আমরা বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেবো। তারপর আমরা আশা করবো যে কেউ একজনকে কোনোভাবে জাদুর সাহায্যে দরজার মধ্যে দিয়ে আমার মনের কথাগুলো সব বুঝে নেবে, আমার অনুভূতিগুলোকে, আর তারপরে আমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে রোম্যান্টিক অ্যাজাম্পশন, ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজন নেই। এবং আরও একটা অ্যাজাম্পশন রোম্যান্টিকদের কি, সেটা হচ্ছে কি সেক্সুয়ালিটি, অর্থাৎ সমস্ত ফিলিংস, অনুভূতি, এই সব কিছু ফাইনালি গিয়ে কোথায় সম্পূর্ণ হবে, সেটা হচ্ছে সেক্সুয়ালিটি। যখন তারা দুজনে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স করবে তখন তাদের সেই অনুভূতিটা সম্পূর্ণ হলো এবং তারা তারপর থেকে পুরোপুরিভাবে একটা পার্টনারশিপ এলো এবং সারা জীবন তারা সেইভাবে থাকবে। ওকে, এবং এরকম আরও কিছু অ্যাজাম্পশন রোম্যান্টিকরা তৈরি করলো। এটা কখন হচ্ছে, মিডিল এজ অফ 17th সেঞ্চুরি, ঠিক আছে? এবং তার পরপর সমাজে ধীরে ধীরে অন্যান্য ধারণা চলে এলো এবং বিয়ে বা ম্যারেজ বা রিলেশনশিপ এই বিষয়ে নতুন কোনো ধারণার প্রবর্তন হয়নি। এবং ধীরে ধীরে কি হলো যে ফর এক্সাম্পল মানে তারপর ইন্ডাস্ট্রিয়ালিস্ট রেভলিউশন চলে এলো, তারপর হচ্ছে সমাজে ফেমিনিজম এলো, ঠিক আছে? এবং এর পরে পরে ধীরে ধীরে 20th সেঞ্চুরিতে যখন এলো তখন প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং তারপর প্রায় 1960 সালে এসে আরও একটা নতুন ধারণার প্রবর্তন হলো, যখন নিউরো সায়েন্সের নতুন নতুন জিনিস আবিষ্কার হলো। নিউরো সায়েন্স এটা বলতে শুরু করলো যে মেয়েদের এবং ছেলেদের মস্তিষ্ক যে কাজ বা তার যে গঠন সেটা আলাদা, যে অনুভূতি তৈরি হয় সেগুলো আলাদা রূপে তৈরি হয় এবং সেই গঠন বা সেই অনুভূতির মধ্যে যে পার্থক্য সেগুলো তখন মানুষ জানতে শুরু করলো। তখন নতুন একটা ধারণা তৈরি হলো কি সব কিছুই রোম্যান্টিক ওয়েতে বা ফিলিংসের থ্রুতে বা এক্সপিরিয়েন্সের থ্রুতে নির্বাচন করা সঠিক নয়, বরং একটা স্কিল, অর্থাৎ ম্যারেজ বা রিলেশনশিপ একটা স্কিল হিসেবে দেখা শুরু হলো। ফর এক্সাম্পল আমরা যদি গিটার বাজানো শিখতে চাই, তাহলে গিটার বাজানোর সময় শুধুমাত্র আমরা কি ফিল করছি গানে সেটা ইম্পর্টেন্ট নয়, বরঞ্চ অনেক দিন ধরে অভ্যাস করতে হয়, প্র্যাকটিস করতে হয়। একজন টিচারের কাছে ভর্তি হয়ে গেলাম, তারপর সে আমাকে বলছে প্রথমে এই স্টেপটা শেখো, তারপরে এই স্টেপটা শেখো, তারপর সেটা বাজানোর সময় একটু ভুল হয়ে যাচ্ছে, আবার এটা প্র্যাকটিস করছি, আবার ভুল হয়ে যাচ্ছে, আবার ঠিক করছি। এরকম করে দেখা গেল 6 মাস বা 1 বছর আমি প্র্যাকটিস করতে থাকলাম, প্রত্যেকদিন সময় দিলাম জিনিসটাকে, তারপর সেটাকে আমি শিখে গেলাম, একটা স্কিল তৈরি হলো। বা কার ড্রাইভিং, আমি প্রথমে চালাতে পারছি না, ব্যালেন্স করতে পারছি না, আমি স্কুটি বা বাইক চালানোর চেষ্টা করছি কিন্তু সেটা হচ্ছে না, তারপর কি ধীরে ধীরে আমরা সেটাকে শিখে নিলাম। তো রিলেশনশিপ হচ্ছে কিছুটা এইরকম একটা স্কিল যেটাকে আমাদেরকে শিখতে হবে, লার্ন করতে হবে। এটা কখন তৈরি হলো? 1960 সাল তারপরের থেকে ধীরে ধীরে এই ধারণাটা তৈরি হলো, কিন্তু তখনও সেটা কিছু স্কলারদের মধ্যে ছিল, জাস্ট কিছু মানুষ তারা এই জিনিসটা নতুনভাবে একটা ধারণা প্রবর্তন করলো। তারপর 1970-75 বা তার পরপর থেকে এটা ধীরে ধীরে সাধারণ জনগণের মধ্যে আসতে শুরু করলো এবং আজকের দিনে কি হলো, সেই জিনিসটা অনেক বেশি প্রভাবিত করতে শুরু করলো আমাদের সমাজকে। তাহলে এই হচ্ছে মোটামুটি রিলেশনশিপ বা ম্যারেজের একটা বেসিক একটা হিস্ট্রি। এবং এখন আমরা যে সিচুয়েশন আছি সেটা অত্যন্ত কনফিউজিং একটা সিচুয়েশন। কেন? কারণ আজকের দিনে ম্যারেজ এটা কোনো একটা হিউম্যান কোয়ালিটি নয়, এটা একটা ক্যাপিটালিস্টিক প্রোডাক্ট।
ফর এক্সাম্পল, যদি আমি বিয়ে করতে চাই, আমি আমার সিদ্ধান্ত নিতে পারছি না, তো আমি কি করব, আমি চলে যাব কোথায় আনন্দবাজার পত্রিকাতে ম্যারেজে কি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে সেখানে দেখবো, বা আমি নিজের নামে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবো, বা আমি টিন্ডারে চলে যাব, আমি বাম্বেল অ্যাপে চলে যাব, সেখানে গিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নেবো। তারপর তারা আমার কাছ থেকে 20-25 হাজার টাকা চাইবে, তারা আমার প্রোফাইল অনুযায়ী আমার জন্য সিলেক্ট করে এনে দেবে ইন্ডিয়ার কোন কর্নারে কোথায় কে বসে আছে, সে কি জব করে, তার কি ইন্টারেস্ট, আমার সাথে তার জন্য ম্যাচ হয়। তো আগেকার দিনে যেমন ছিল, যখন আমরা মানে ছেলে এবং মেয়ে, নারী পুরুষ তারা সিদ্ধান্ত নিত না, তার পরিবর্তে সিদ্ধান্ত কে নিত স্ক্রিপচার্স, ধর্মীয় গ্রন্থে কি লেখা আছে, তাদের জন্মকুষ্ঠিতে কি লেখা আছে, অথবা তাদের বাবা মা সিদ্ধান্ত নিত, তাদের সমাজ সিদ্ধান্ত নিত। তারপরে কি হলো, এখন আজকের দিনে আমরা যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন আমাদের আছে, তখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা আবার সেটাকে আউটসোর্স করার চেষ্টা করছি বাইরের কোনো এজেন্সির দ্বারা। এই যে আউটসোর্স করার যে টেন্ডেন্সিটা, এটা কেন? কারণ আমাদের মধ্যে একটা ভয় লুকিয়ে আছে, একটা ফেয়ার, একটা ইনসিকিউরিটি, যে আমরা জানি না যে অ্যাকচুয়ালি আমরা কি চাই জীবনে, আমরা কেন চাই, আমরা কী রকমভাবে আমরা রিলেশনশিপটিকে তৈরি করতে চাই, কীরকমভাবে আমরা লাইফ পার্টনারকে বেছে নিতে চাই, সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা যখন সেই ধারণা থাকে না তখন, এবং যেহেতু এটা অত্যন্ত সিরিয়াস বিষয়, অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট বিষয়, কারণ একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনের মানে প্রায় অর্ধেকের বেশি সময়কে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে? তো সেই রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন আমরা ইনসিকিউর থাকি, তখন আমরা কী করি, অন্য কেউ যদি আমাদের পরিবর্তে সিদ্ধান্তটা নিয়ে নেয়, তাহলে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর ফিল করবো। কিন্তু এরকম সম্ভব নয়, আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, এবং সেই সিদ্ধান্তটা যথেষ্ট নয়, তারপরে আরও অনেকগুলো স্টেপ আছে, সেগুলো আমরা এক এক করে জানবো। আমাদের দ্বিতীয় পয়েন্ট কি, যে 4 ডিফারেন্ট কাইন্ডস অফ রিলেশনশিপ। যে কোনো রিলেশনশিপ 4টে ডিফারেন্ট ক্যাটাগরিসের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে আসে। আমরা এক এক করে 4টে ক্যাটাগরির সম্পর্কে জানবো। একটা হচ্ছে কি, একটা ক্যাটাগরি যেখানে শুধুমাত্র রিলেশনশিপে এক্সপেরিয়েন্স আছে, ফিলিংস আছে, অর্থাৎ দুজন মানুষ একে অপরের প্রতি সেন্সিটিভ, একজন আরেকজনের ফিলিংসের প্রতি সেন্সিটিভ, অর্থাৎ কেউ কাঁদলে বা কেউ হাসলে বা কেউ রাগ করলে দুজনের মধ্যে একটা অনুভূতির খেলা চলতে থাকে, একটা ফিলিংস, যেটা কেমিস্ট্রি এক্সিস্ট করে, ঠিক আছে, যেটা একটা ফুলের মতো। অন্যদিকে কি আরেকটা জিনিস রিলেশনশিপ হতে পারে, সেটা একটা পাথরের মতো বা একটা কাঠের গুঁড়ির মতো, যেখানে একটা স্কিল বা একটা ওয়েল ডিজাইন সিস্টেম এক্সিস্ট করে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ নেওয়া যাক, যদি আমরা কোথাও পার্কের মধ্যে বা কোনো একটা বাগানে বা জঙ্গলে বেড়াতে যাই, সেখান থেকে আমরা দুটো জিনিস তুলে আনতে পারি, একটা হচ্ছে কোনো একটা ফুল অথবা একটা কাঠের টুকরো। যদি আমরা ফুল তুলে আনি, তাহলে ফুলটাকে আমরা ঘরে সাজানোর জন্য রেখে দিতে পারি, ফুলটা থাকবে, সুগন্ধ, অনেক সুন্দর, কিন্তু এটা কোনো কাজে লাগবে না, কোনো ব্যবহার করতে পারবো না। আমাদের প্রত্যেক দিনের যে জীবন, সেটাকে একটু উচ্চতর স্তরে নিয়ে যাবে এমনটা নয়, যে সেটা একটা বিউটি, একটা সেন্স অফ মানে স্মেল, ফ্র্যাগেন্স। তো কিছু রিলেশনশিপ এরকম হতে পারে, যেটা আমাদের জীবনে কোনো ইউজ ভ্যালু নেই তার, সেটাকে একটা যে সৌন্দর্য, একটা সুন্দর অনুভূতি। অন্যদিকে কি একটা কাঠের টুকরো, আর যদি আমরা কোনো একটা জঙ্গলে যাই, সেখান থেকে একটা কাঠের টুকরো তুলে আনলাম, তারপর সেই কাঠের টুকরোটাকে আমরা মেজে ঘষে বা কেটে টুকরো টুকরো করে সেটার সাথে আমরা একটা পাত্র বানাতে পারি, যাতে করে আমরা এক জায়গা থেকে এক জায়গায় জল নিয়ে যেতে আমাদের কাজে লাগছে, অথবা একটা চেয়ার বানালাম বা একটা টেবিল তৈরি করলাম, যেখানে আমরা বসতে পারছি, যেটা আমাদের প্রত্যেক দিনের জীবনে ব্যবহারের জায়গাতে সেটা কাজে লাগছে, সেটা ইউজ হচ্ছে, তার একটা ইউজ ভ্যালু আছে। তো যে কোনো রিলেশনশিপে দুই রকমের মধ্যে যে কোনো এক রকমের হতে পারে, আইদার যেখানে একটা ফিলিংস এক্সিস্ট করে, একটা এক্সপিরিয়েন্স এক্সিস্ট করে, কিন্তু আমাদের জীবনে সেটা কোনো সাপোর্ট বা সেটা কোনো ইউজ হচ্ছে না, আমাদের কাজে বা উন্নতিতে কোনো কাজে লাগছে না। অথবা যেটা হচ্ছে কি, আমাদের স্কিল বেসড একটা রিলেশনশিপ, যেখানে একে অপরকে সাহায্য করছে, কাজে অনেক হেল্প হচ্ছে, কিন্তু সেখানে ফিলিংসটা বা সেন্সিটিভিটিটা অনেক কম। এবার এই দুটো ছাড়াও আরও দু রকমের রিলেশনশিপ হতে পারে। আরেকটা রিলেশনশিপ কি হতে পারে, যেখানে দুটোর কোনোটাই নেই, অর্থাৎ সেখানে ফিলিংসটাও নেগেটিভ, সেখানে ফিলিংসের কোনো কাজ নেই, একে অপরের সাথে তর্ক করছে, রাগ করছে, বা সবসময় তর্ক বিতর্ক, ঝগড়া, অথবা এবং তার সঙ্গে সঙ্গে কি সেখানে কোনো স্কিলসও নেই, অর্থাৎ একে অপরের কাজে কেউ কোনোভাবে সাহায্য করতে পারছে না। একজন দেখা গেল হয়তো আইটি সেক্টরে জব করে, একজন হয়তো কোনো ইংলিশ টিচার, প্রফেসর, ইংলিশের ম্যাম কোনো একটা ইউনিভার্সিটিতে, এবং কেউ হয়তো দেখা গেল কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে বড় একটা আইটি সেক্টরে জব করে। তারা একে অপরের কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে যাচ্ছে যে তারা একে অপরকে মানে কি বলবো, ফিনান্সিয়ালি এবং আদার ইস্যুতে তারা সাহায্য করতে পারছে না, তাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে কেরিয়ার ইস্যুস নিয়ে, এবং তাদের মধ্যে ফিলিংসও নেই, তাদের মধ্যে কনস্ট্যান্টলি ইমোশনাল লেভেলে একটা ডিসচার্জ তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আরেক রকমের সবথেকে লোয়েস্ট ক্যাটাগরি অফ মানে রিলেশনশিপ, যেখানে রিলেশনশিপটা খুবই একটা মানে একটা মানে কি বলবো, একটা পাজেলের মতো বা একটা জেলখানার মতো, সেখানে আটকে আছে সবাই। ওকে, নাও এই যে স্টেজটা, সেটা খুবই কি বাজে স্টেজ, এবং বেশিরভাগ রিলেশনশিপ তার বিয়ের বা 2 বছর, বা যে কোনো রিলেশনশিপের বিয়ে হোক বা সেটা বিয়ের আগে হোক, যে কোনো রিলেশনশিপের 2 বছরের মধ্যে এই স্টেজে পৌঁছে যায় সেটা। ওকে, এছাড়া আরও 2 রকমের রিলেশনশিপ আছে, কিন্তু এটা ছাড়াও আরও এক রকমের রিলেশনশিপ সম্ভব, এমন একটা রিলেশনশিপ যেখানে স্কিলসও এক্সিস্ট করে, যেখানে ফিলিংসও এক্সিস্ট করে, দুটোর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ যেখানে দুজনের মধ্যে একটা সেন্সিটিভিটি, একটা আবেগ বা একটা ইমোশন বা একটা রোম্যান্স সেটাও এক্সিস্ট করে,
সেটা একটা ফুলের মতো, একটা সুগন্ধও ছড়ায় এবং একটা কাঠের টুকরোর মতো, যেটা একে অপরকে সাহায্য করে, প্রত্যেক দিনের কাজের মধ্যে সেটা হেল্পও করে। সেটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট কাইন্ড অফ রিলেশনশিপ। কিন্তু এইরকম রিলেশনশিপ পৃথিবীতে মাত্র খুবই কম, মানে লেটসে 15% থেকে 20% মানুষ এই রিলেশনশিপকে অ্যাচিভ করতে পারে, তার থেকে বেশি নয়। বেশিরভাগ মানুষই হচ্ছে এই দুটো রিলেশনশিপের মধ্যে থাকে। আর সব থেকে বেশি সংখ্যক মানুষ, অর্থাৎ অলমোস্ট 65 থেকে 70% মানুষ হচ্ছে সব থেকে লোয়েস্ট কাইন্ড অফ রিলেশনশিপের স্ট্যাটাসের মধ্যে থাকে। আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে যে কোনো স্টেজ থেকে, যে কোনো স্টেট অফ রিলেশনশিপ থেকে এই যে হাইয়েস্ট কাইন্ড অফ রিলেশনশিপ, অর্থাৎ যেটা ফোর্থ স্টেজ, যেখানে হচ্ছে আমাদের ফিলিংস বা রোম্যান্স বা কেমিস্ট্রি, তার সঙ্গে আমাদের ইউটিলিটি, ইউজ বা আমাদের যে সাপোর্ট বা আমাদের যে প্রত্যেক দিনের জীবন, কে বাজার করবে, কে খাবার রান্না করবে, কে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবে, কে ইলেকট্রিক বিল জমা দেবে, ঠিক আছে, এই যে কাজ বিষয়বস্তুগুলো, এই যে ছোটো ছোটো যে ইস্যুসগুলো, সেই যে ডিসিশন মেকিংগুলো, সেখানেও একে অপরকে সাপোর্ট করা এবং ফিলিংসটাকেও মেনটেন করা, দুটো একসঙ্গে যখন করতে পারবো তখন সেটা সব থেকে বেস্ট কাইন্ড অফ রিলেশনশিপ হবে। তাহলে এই চারটের মধ্যে তোমরা কোন রিলেশনশিপটা পেতে চাও, তার জন্য কি তোমরা কখনো ভেবে দেখেছো, সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। এবার চলে আসবে আমাদের পরের পয়েন্টসে। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মডেল অফ রিলেশনশিপ। আজকের দিনে যদি রিলেশনশিপকে আমরা দেখি, ম্যারেজ বা তার আগের বিশেষ করে, সেখানে অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করি। যেমন সবার প্রথম হচ্ছে রিলেশনশিপ শব্দটা, এরপরে আসছে কি ব্রেকআপ, প্যাচ আপ, হুক আপ, সিচুয়েশনশিপ, তারপর লিভ ইন, ক্যাজুয়াল রিলেশনশিপ, কমিটমেন্ট, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই যে শব্দগুলো তার প্রত্যেকটার মানে আছে। ব্রেকআপ মানে হচ্ছে দুজনের রিলেশনশিপে ছিল, তারপর এখন আর তারা থাকবে না। লিভ ইন রিলেশনশিপ মানে সেখানে শুধু তারা রিলেশনশিপে শুধুমাত্র তারা সেক্সুয়ালি মানে একে অপরের সাথে ইনভলভ। ক্যাজুয়াল রিলেশনশিপ মানে হচ্ছে তারা রিলেশনশিপে আছে কিন্তু যখন তখন তারা ছেড়ে দিতে পারে একে অপরকে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে প্রত্যেকটা শব্দ তার আলাদা আলাদা মিনিং আছে। এবং এই যে ল্যাঙ্গুয়েজ মডেলটা যদি আমরা দেখি, যে কোনো জিনিসের একটা ল্যাঙ্গুয়েজ মডেল থাকে। ফর এক্সাম্পল যদি আমরা ম্যাথস পড়ি, তাহলে সেখানে ম্যাথসের মধ্যে হচ্ছে প্লাস, মাইনাস, সিগমা, আলফা, বিটা, গামা, ইন্টিগ্রেশন, লিমিট ইত্যাদি থাকে। ফিলোসফি পড়লে তার মধ্যে অনেক আলাদা শব্দ থাকে, যেমন হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, নিহিলিজম, প্লেটনিক থিওরি বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, বা ফর এক্সাম্পল কিউবিজম বা অ্যাবসার্ডিজম, ঠিক আছে, এগুলো শব্দ, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা মানে আছে। তো ইকোনমিক্সে গেলে আলাদা শব্দ পাবো আমরা, সমাজে যদি আমরা দেখি সেখানে আলাদা শব্দ পাবো। প্রত্যেকটা জিনিসের যে ল্যাঙ্গুয়েজ মডেল, সেটা আমাদেরকে তার পিছনে যে কনসাসনেস বা চেতনার যে স্তরটা, সেটা সম্পর্কে আমাদেরকে কিছু হিন্টস দেয়, সেটা সম্পর্কে আমাদেরকে দেখার একটা সুযোগ করে দেয়। এই যে ব্রেকআপ, প্যাচআপ, হুকআপ, সিচুয়েশনশিপ, রিলেশনশিপ, তারপর হচ্ছে ক্যাজুয়াল রিলেশনশিপ, লিভ ইন ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলো আমাদেরকে একটা ছোট্ট একটা দরজা মতো ওপেন করে, একটা উইন্ডো, একটা জানালা খুলে দেয় যে এর পিছনে যে মেন্টাল স্টেটটা সেটা কেমন আমাদের সমাজে, সেটা অত্যন্ত বাজে। এই যে শব্দগুলো, যে ল্যাঙ্গুয়েজ মডেলটা সেটা আমাদেরকে বলে দিচ্ছে যে অ্যাকচুয়াল আজকের দিনে সমাজে যে রিলেশনশিপ সম্পর্কে যে ধারণাটা এক্সিস্ট করে, যে কনসেপ্টগুলো এক্সিস্ট করে, যেটাকে আমরা আইডিয়াল বলে মনে করি, একটা ভালো রিলেশনশিপ বলে মনে করি, বা যেখানে সবাই লয়াল থাকবে, অনেস্ট থাকবে, সঠিক থাকবে, এই যে একটা ধারণা, সেই ধারণাটার মধ্যে অনেকগুলো ফ্ল আছে, তার মধ্যে অনেকগুলো এরর আছে, এবং তার আশেপাশে যে শব্দগুলো ঘোরাফেরা করছে তার মধ্যে অনেকগুলো মিস্টেক আছে। এই ল্যাঙ্গুয়েজ মডেল আর তার মানেগুলো আমাদেরকে সেই জিনিসটা খুব সহজে একদম সিম্পল শব্দতে বলে দিচ্ছে। ওকে, তো এই ল্যাঙ্গুয়েজ মডেলটাকে চেঞ্জ করতে হবে, এটাকে সবার প্রথমে কালচারাল লেভেলে চেঞ্জ করতে হবে, এবং যদি সেটা সম্ভব না হয় অ্যাটলিস্ট আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে তো অবশ্যই চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমরা কখনোই ভালো রিলেশনশিপ অ্যাচিভ করতে পারবো না। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কি, রিলেশনশিপ মানে কোনো একটা আইডিয়াল পার্টনার বা একটা খুব ভালো একটা পার্টনার খুঁজে পাওয়া, এমনটা মোটেই নয়। রিলেশনশিপ মানে হচ্ছে ঠিক এর উল্টোটা, একটা আইডিয়াল ইমপারফেকশন। এটা হচ্ছে আমাদের 4th পয়েন্ট, আইডিয়াল ইমপারফেকশন। তার মানে কি, আমরা সবসময় মনে করি রিলেশনশিপের যে সিদ্ধান্তটা নিচ্ছি, আমরা কার সঙ্গে থাকবো, সেটার মধ্যে সমস্ত রিলেশনশিপের পরে যে সারা জীবনটা, সেখানে লাইফের কোয়ালিটিটা কেমন হবে, সেই পুরোটা ইনহেরিটেড হয়ে আছে ওই একটা ডিসিশনের মধ্যে। কিন্তু এটা পুরোপুরি একটা ভুল ধারণা। ওই রিলেশনশিপের ডিসিশনটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম 15 থেকে 20% আমাদের লাইফে কন্ট্রিবিউট করতে পারে। বাকি যে অলমোস্ট 80% সেটা ডিপেন্ড করে তার রিলেশনশিপে যাওয়ার পর আমরা কেমন বিহেভ করছি, কি কথা বলছি, আমাদের হ্যাবিটস এবং মাইন্ডসেট সেগুলো কি, অর্থাৎ সিস্টেমটা কি, আমরা ঠিক কী চাইছি সেই রিলেশনশিপ থেকে, তার উপরে ডিপেন্ড করে। তো ওই যে পুরো যে সিস্টেম, ওই যে পুরো যে লাইফটা, সেটা এই একটা ডিসিশনের উপর ডিপেন্ড করছে না। রিলেশনশিপে ওই ডিসিশনটা নেওয়ার পর একটা স্টেট বা একটা জায়গাতে একটা প্যাটার্নের মধ্যে আমরা ইনিশিয়েশন নিচ্ছি, তারপর আমরা যে ডিসিশনগুলো নেব সেগুলো হচ্ছে প্রধান, তারপর আমরা কী কী করছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে এই একটা ডিসিশনটাই সব কিছু নয়, ওই একটা ডিসিশনের মধ্যে সব কিছু আমরা খুঁজে পাবো না। আমরা সবসময় খুঁজে একটা বেটার পার্টনার, একটা ভালো পার্টনার কি আছে। কেউ কেউ অনেক সময় কী করে, একটা রিলেশনশিপে আছে এবং তারপর সে খুঁজতে থাকে আরও বেটার রিলেশনশিপ কী পাওয়া যেতে পারে, এবং সে কী করে, সেরকম একটা পার্টনার খুঁজে পাওয়ার পর আগের রিলেশনশিপটাকে
সে ব্রেকআপ করে নেয় এবং সেটা ভালো, সে ভাবছে আমি এটা ইকোনমিক সেন্স, অর্থাৎ মাইন্ডে সবসময় যেমন বিজনেসম্যানরা কি সবসময় একটা প্রফিট খোঁজার চেষ্টা করে বা সব কিছু হিসাব নিকাশ করে। যদি রিলেশনশিপে সেটা আমাদেরকে করতে হবে, কিন্তু সেটা জাস্ট একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, তার বেশি নয়। তার বেশি যখনই আমরা করবো তখন আমরা সেই রকম মানুষজনদেরকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করবো। যদি আমি বেশি হিসাব করি রিলেশনশিপে, তাহলে যে পার্সনটা আসছে সেও ঠিক তাই করবে, সেও ততটাই হিসাব নিকাশ করতে থাকবে। ঠিক আছে, যদি আমি আনকন্ডিশনাল হয়ে থাকি তাহলে যে পার্টনারটা আসছে সেও আনকন্ডিশনাল হতে বাধ্য, প্রথম স্টেজে তো একদমই। এবং আইদার আমি অনেক ভালো একটা শিক্ষা পাবো, সে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, অথবা আমি একটা ভালো পার্টনার পাবো, যে কোনো একটা। কিন্তু এই আনকন্ডিশনাল স্টেটে থাকাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদেরকে একটা আইডিয়াল পার্টনার নয়, বরঞ্চ একটা আইডিয়াল ইমপারফেকশন খুঁজে বার করতে হবে, যেখানে এমন একটা ইমপারফেকশন এক্সিস্ট করে বা এমন একটা এরর যেটা আমরা একসেপ্ট করে নিতে পারি। সেই ইমপারফেকশনটা খুঁজে বের করা, কোনো মানুষ বা কোনো পার্টনার কখনো পারফেক্ট হবে না, সেই জিনিসটা বোঝা এবং সেই ইমপারফেকশনটাকে খুঁজে বের করা। এবং এই যে পারফেকশন, সেটার ইলিউশনটা কীরকম বড় সেটা সম্পর্কে আমরা একটা উদাহরণ নেব। যেমন ফর এক্সাম্পল, অনেক সময় কি হয় যে আমরা হয়তো কোনো নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি, সেখানে আমরা দেখছি কি পাশে একটা কাঠের টুকরো আছে। তারপর যে একটু কাছে গেলাম তখন দেখলাম কাঠের টুকরোটা চলাফেরা করে করে নদীর মধ্যে চলে গেল। তারপর বুঝতে পারলাম ও আচ্ছা, এটা কোনো কাঠের টুকরো নয়, এটা একটা কুমির ছিল। এটা হচ্ছে কি একটা ভিজুয়াল ইলিউশন, অর্থাৎ যে জিনিসটা আমরা দেখছি বিষয়টা ঠিক তেমন নয়। আকাশে মেঘের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখা যাচ্ছে, এটা কি একটা ভিজুয়াল ইলিউশন। ঠিক একই রকম আমাদের মনের মধ্যে অনেক কগনিটিভ ইলিউশন বা সাইকোলজিক্যাল ইলিউশন তৈরি হয়। আমরা যেটাকে ভালো মনে করছি, যেটাকে সঠিক মনে করছি, সেটা অ্যাকচুয়ালি ভালো নয়। যেটাকে আমরা খারাপ মনে করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো। ঠিক আছে, এই যে ইলিউশনগুলো, সেটা থেকে আমাদেরকে রক্ষা হতে হবে। যেমন ফর এক্সাম্পল, হয়তো কেউ একজন কলেজে ভর্তি হলো বা ইউনিভার্সিটিতে গেল, সে হয়তো একটা কোনো রিলেশনশিপে আছে, তারপর সে দেখলো কি অন্য একজন পার্টনার বা অন্য একটা জায়গা থেকে, অন্য একটা কোনো গ্রুপ অফ পিপলদের থেকে সে একটা ভালো একটা ইমপ্রেশন পাচ্ছে, বা সেখানে কোনো একজনের সাথে পরিচয় হলো যে হয়তো অনেক বেশি ভালো, অনেক বেশি পারফেক্ট, অনেক বেশি সঠিক মনে হচ্ছে। সেই জন্য সে একটা রিলেশনশিপ থেকে ছেড়ে দিয়ে একটা অন্য রিলেশনশিপে গেল কয়েক মাসের মধ্যে। এবং যখন সে সেখানে গেল, তার কয়েক মাস পরে সে রিয়েলাইজ করলো এটা অ্যাকচুয়ালি যেরকম পারফেক্ট মনে হচ্ছিল সেরকম নয়। কিন্তু আগে যেটা পারফেক্ট মনে হচ্ছিল সেটা শুধুমাত্র এই ডিস্টেন্সের থ্রুতেই মনে হতে পারে। যেমন ওই কুমিরটা, যে কাঠের টুকরোটাকে আমরা দেখছিলাম, সেটা একটা দূর থেকে দেখছিলাম, একটা ডিস্টেন্স, একটা গ্যাপ, সেই গ্যাপের মধ্যে ইলিউশনটা বা ওই পারফেকশনটা এক্সিস্ট করে। যখন আমরা সেটা ক্লোজে যাব, যখন আমরা বিষয়টার মধ্যে ইনভলভ হব, তখন সেই ইলিউশনটা ভেঙে যাবে এবং অ্যাকচুয়াল রিয়েলিটিটা আসবে। অ্যাকচুয়াল রিয়েলিটি সবসময় ইমপারফেক্ট, আইদার দিস কাইন্ড অফ ইমপারফেকশন অর দ্যাট কাইন্ড অফ ইমপারফেকশন। ইমপারফেকশন ছাড়া কোনো কিছুই এক্সিস্ট করে না। যেমন আমি একটা সিনেমা দেখেছিলাম, যে সিনেমাটা খুব সুন্দর, দেখার পর মনে হলো যে এই সিনেমাটা খুবই ভালো, কিন্তু আরেকটু হলে জাস্ট পারফেক্ট হতে পারতো, এই জিনিসটা হলে পারফেক্ট হতে পারতো। তো এই সিনেমাটা একটা বই বা একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো আমি যখন তারপর ভাবলাম উপন্যাসটা মানে নিশ্চয়ই খুব ভালো হবে, সিনেমার থেকে বই বা লেখাটা খুবই সবসময় ভালো হয়। যখন আমি সেই উপন্যাসটা পড়লাম তখন দেখলাম এটা মোস্ট ফালতু উপন্যাস, একদম এতে কিছু বেকার, সিনেমার থেকে আরোই খারাপ। ঠিক আছে, তো ওই যেটা আইডিয়াল সেটা এক্সিস্ট করে কখন, এই দুটো ফেলিওরের মাঝখানে। অর্থাৎ এখানে যে সিনেমাটা সেটা ভালোই ছিল কিন্তু একদম পারফেক্ট নয়, কিন্তু এখান থেকে এখানে যাওয়ার মাঝখানে যে অংশটা, তার মাঝখানে এই আইডিয়ালটা এক্সিস্ট করতে পারে। বইটা হয়তো অনেকটা ভালোই হতে পারে কিন্তু একদম পারফেক্ট নয়। ওই ইলিউশন, ওই যেটা পারফেক্ট পার্টনার, সেটা শুধুমাত্র একটা ডিস্টেন্স থেকেই পাওয়া সম্ভব। ওই পারফেকশনটা আমাদেরকে শুধু একটা পয়েন্ট থেকে একটা অন্য পয়েন্টে নিয়ে যেতে পারে, একটা ফেলিওর থেকে একটা অন্য ফেলিওরে নিয়ে যেতে পারে, ড্রাইভ করায়, চালনা করায় আমাদেরকে একটা সাইক্লিক অর্ডারে। কিন্তু এরকম কোনো জিনিস এক্সিস্ট করে না। তো আমরা যেন কখনো এই ইলিউশনের মধ্যে না পড়ি আইডিয়াল পারফেকশন বা একটা আইডিয়াল পার্টনার, বরঞ্চ সবসময় কি একটা আইডিয়াল ইমপারফেকশন, এমন একটা ইমপারফেকশন যেটা কোপেবল, যেটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারবো। ওকে, এবার আমরা আসবো কি পয়েন্ট নাম্বার 5, যেটা হচ্ছে কি 3 ডিফারেন্ট স্টেজেস অফ এনি রিলেশনশিপ। যে কোনো রিলেশনশিপের মধ্যে 3টে স্টেজ এক্সিস্ট করে। সবার প্রথম স্টেজ হচ্ছে কি হানিমুন পিরিয়ড বা হচ্ছে গুড ফিলিংস স্টেজ বা রোম্যান্টিক স্টেজ, অর্থাৎ যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ বা যদি নন ম্যারিড পার্টনার হয়, তারা যদি এখনো বিয়ে না করে থাকে, তাহলে তাদের মধ্যে কি এমন একটা রিলেশনশিপ যেখানে সব কিছু সুন্দর হচ্ছে, যেখানে সব কিছু ভালো হচ্ছে, একে অপরের জন্য ভালো ফিলিংস তৈরি হচ্ছে, সব কিছু ম্যাজিক্যাল হচ্ছে, কারোর বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই বা কোনো খারাপ কথা নেই। ঠিক আছে, সব কিছু সুন্দর, ভালো রোম্যান্টিক সিচুয়েশান, সেক্সুয়াল এক্সপেরিয়েন্স, ভালো ফিলিংস, একে অপরকে সাপোর্ট। সেটা প্রথম 1.5 থেকে 2 বছর এই স্টেজের মধ্যে সবাই থাকে। এরপরে সেকেন্ড স্টেজ, যেটা হচ্ছে কি কনফ্লিক্টিং স্টেজ, অর্থাৎ যে স্টেজে একে অপরকে ধীরে ধীরে তর্ক বিতর্ক হতে শুরু করে, একে অপরের সাথে ঘৃণা করতে শুরু করে বা একে অপরের প্রতি রাগ হতে শুরু করে, একে অপরের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া শুরু করে, এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকে। এই প্রথম 2 বছরের পরেই ধীরে ধীরে, মানে প্রথম 1.5 থেকে 2 বছরের পরে ধীরে ধীরে পুরো রিলেশনশিপটা এই স্টেজের মধ্যে ট্রানজিশন নেয়। এবং এই যে কনফ্লিক্টিং স্টেজ, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেজ যে কোনো রিলেশনশিপে এবং এই স্টেজটা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সার্ভাইভ করতে পারে। এবং এরপরে থার্ড স্টেজ, যেটা হচ্ছে কি ব্লিসফুল স্টেট, অর্থাৎ একটা ফুলফিলিং স্টেট,
অর্থাৎ এমন একটা স্টেজ বা এমন একটা স্টেট যেখানে কি রিলেশনশিপটা ফুলফিলিং, যেখানে আর কোনো কনফ্লিক্ট নেই, যেখানে একে অপরের যে ইমপারফেকশন বা যে এরর্স, যে মিস্টেক, যে খামতিগুলো আছে সেগুলোকে গ্রহণ করে নিতে শিখে গেছে এবং কিছু কিছু খামতি, কিছু কিছু যে ইমপারফেকশন সেগুলো একে অপরকে শিখিয়ে লার্ন করিয়ে নিয়েছে এবং কিছু কিছু জিনিস যেগুলো আমরা শিখিয়ে লার্ন করাতে পারবো না সেগুলোকে আমরা গ্রহণ বা অ্যাকসেপ্ট করে নিতে শিখে গেছি এবং একে অপরকে সেই কনফ্লিক্টিং সিচুয়েশন থেকে মানে যে কোনো কনফ্লিক্ট হলে যে কোনো মুহূর্তে তারা সেটাকে সমাধান করে নিতে পারে, সেটাকে ধরে রাখে না বা সেটাকে টেনে টেনে বড় করে না। এটা হচ্ছে থার্ড স্টেজ। যে কোনো মানুষ কি করে সাধারণত যখন নর্মাল একটা রিলেশনশিপে যারা থাকে, যখন বিয়ে হয় না তখন তারা কি করে ফার্স্ট স্টেজে যখনই ক্রসে সেকেন্ড স্টেজে যখন পৌঁছায় তখন তারা রিলেশনশিপ থেকে মানে ব্রেকআপ করে নেয়, তারা চলে যায় অন্য রিলেশনশিপে চলে যায় বা তারা ব্রেকআপ করে নেয় বা আপসেট হয়ে পড়ে। এটা একদমই সব থেকে বড় ভুল ডিসিশন। এই স্টেজটাই হচ্ছে সেই স্টেজ যেখানে রিলেশনশিপে যদি সার্ভাইভ আমরা করাতে পারি তাহলে সেটা লাইফ লং সার্ভাইভ করে যাবে, সেটা লাইফ লং টিকে যাবে সেই রিলেশনশিপটা। যদি এই স্টেজের মধ্যে কেউ যদি সেপারেট হয়ে যায় তাহলে সেটা লাইফ লং টেকানো সম্ভব হবে না। তো আমাদেরকে এই স্টেজটাতে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বা অত্যন্ত বেশি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং যদি আমরা চাই এই স্টেজে কনফ্লিক্ট অনেক যেন বেশি না হয় তাহলে কী করতে হবে, প্রথম যে স্টেজ আছে তখন থেকেই প্রথম 2 মাস 3 মাসের পরের থেকে আমরা একে অপরকে লার্নিং করা বা তাদের ইমপারফেকশনগুলোকে জানা, সেই প্রবলেমসগুলোকে জানা, সেখানে ওই রোম্যান্স বা ফিলিংস থেকে একটু কম করে সেখানেই আমরা লার্নিংটাকে শুরু করে দিতে পারি। তাহলে এই প্রবলেমেটিক ফেজের মধ্যে আসতেই হবে না বা এটা অনেক কম আসবে বা অনেক সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে এবং অনেক ফাস্ট আমরা ব্লিসফুল স্টেটে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তো রিলেশনশিপের প্রথম স্টেজ থেকে এটাকে একটা প্রজেক্ট ওয়ার্ক হিসেবে দেখা, যেখানে লার্নিং, অ্যাকসেপ্টেন্স এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ রাদার দেন মানে অন্য সমস্ত হাবিজাবি জিনিস। ওকে, পয়েন্ট নাম্বার 6 হচ্ছে কনসাসনেস অফ রিলেশনশিপ। আমাদের মধ্যে রিলেশনশিপ সম্পর্কে যে চেতনাটা বা যে চিন্তাগুলো এক্সিস্ট করে, যে ধারণা বা যে চেতনার যে গঠন রূপ সেটাকে পাল্টাতে হবে। এখন আমি এই পয়েন্টের মধ্যে 6টা ডিফারেন্ট পয়েন্টস বলবো যেগুলো হচ্ছে কি আমরা কাজে লাগাতে পারি সেই চেতনার যে গঠন রূপ সেটাকে পাল্টানোর জন্য। ওকে, সবার প্রথম পয়েন্ট হচ্ছে কি, যে ডিসিশনটা আমরা নিচ্ছি রিলেশনশিপের জন্য, যে লাইফ পার্টনারকে আমরা বেছে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের জীবনে 20% গুরুত্বপূর্ণ। সেই ডিসিশনটা মানে পুরো রিলেশনশিপের মধ্যে সেটা 20% কন্ট্রিবিউট করবে ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি নয়। বাকি 80% কন্ট্রিবিউট করবে তারপরে আমরা কি করছি, এই জিনিসটা অত্যন্ত ভালো করে বুঝে নেওয়া এবং এর উপর নির্ভর করে আমাদেরকে কি করতে হবে, কার সঙ্গে কোন পার্টনারের সঙ্গে থাকবো বা তার কী কী ভ্যালুস থাকতে হবে, তার কেমন ক্যারেক্টারিস্টিক হতে হবে, সে লম্বায় কতটা হবে, হাইট কতটা হবে, তার ওয়েট কতটা হবে, তার স্কিন কালার কি, সে দেখতে কেমন, বা তার চুল বড় না ছোট, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলোকে একটু পরিমাণে কম করে তারপরে অর্থাৎ রিলেশনশিপে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটবে তখন যে লাইফটা হবে সেখানে তখনকার যে সিস্টেমটা বা হ্যাবিটসগুলো সেটা কেমন হবে, সেটা কী রূপে হতে পারে, সেটা আমি সেখানে কি কন্ট্রিবিউট করতে পারি বা আমি সেখানে কি মিনিমাম লেভেলে কি জিনিস ডিম্যান্ড করি বা কি এক্সপেকটেশন আছে আমার প্রত্যেক দিনের যে সিস্টেমটা সেখানে, সেটা সম্পর্কে কগনিশনটাকে বাড়ানো। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। অর্থাৎ ডিসিশন থেকে মানে ডিসিশনকে 20% আমরা ভাববো আর বাকি 80% ভাববো পোস্ট ডিসিশন নেওয়ার পরের যে স্টেজ সেটা কেমন হবে সেটা নিয়ে আমরা বেশি ভাববো। ওকে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ভ্যালুস। অর্থাৎ যে কোনো রিলেশনশিপে আমরা সবসময় ভাবি অন্য পার্সনটা আমাকে কি দিচ্ছে না দিচ্ছে। অনেকে এরকম বলে আমাকে হচ্ছে মানে প্রিন্সেসের মতো ট্রিট করতে হবে, ঠিক আছে, কেউ বলে আমাকে রাজার মতো ট্রিট করতে হবে, মানে আমাকে একদম হিরোর মতো ট্রিট করতে হবে। বাট তার আগে আমরা এটা দেখি না যে আমরা যদি অন্য কাউকে মানে প্রিন্সেসের মতো ট্রিটেড হতে চাই তাহলে আমরা কি আমাদের সেই পার্সনটাকে ততটাই একটা রাজা বা একটা কিং বা প্রিন্স তার মতো ট্রিট করছি। যদি আমরা হিরোর মতো হতে চাই মানে ট্রিটেড হতে চাই তাহলে আমরা কি তাকে হিরোইনের মতো ট্রিট করছি না। তো আমরা কি ভ্যালুস অফার করছি এবং কি ভ্যালুস আমরা তার থেকে পাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে। নাও যদি কোনো মানুষের কাছে কোনো কিছু ভ্যালুস না থাকে অফার করার জন্য তাহলে শেষমেশ কী পড়ে থাকবে, সেক্সুয়ালিটি। তাহলে সে কি অফার করতে পারে, শুধুমাত্র সেক্স অফার করতে পারে বা সেক্স সে চাইতে পারে, এক্সপেক্ট করতে পারে, এছাড়া আর কিছুই থাকবে না রিলেশনশিপে এবং এই রিলেশনশিপ কখনো টিকবে না সেটা। তো সেই জন্য আমাদেরকে কি জানতে হবে, ভ্যালুস। আমরা অন্যদের জীবনে কি ভ্যালু অ্যাড করতে পারি এবং অন্যদের থেকে আমরা কোন ভ্যালু এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, যে পার্টনারের সঙ্গে আমরা যেতে চাইছি বা যাওয়ার জন্য ভাবছি বা বিয়ে হোক বা সেটা রিলেশনশিপ হোক সেখানে ভ্যালুসের এক্সচেঞ্জটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কি ভ্যালু অফার করতে পারি, কী কী জিনিস আমরা জীবনে ডিসকভার করেছি, আমার মধ্যে কী কী জিনিস গুড কোয়ালিটিস বা গুড ভ্যালু যেটা আমি স্ট্রাগলের থ্রুতে অ্যাচিভ করেছি সেগুলো আমি কী কী অফার করতে পারি এবং সে তার থেকে আমি কী কী ভ্যালুস পেতে পারি সেগুলোর মধ্যে আমার কতটা ইন্টারেস্ট আছে সেই জিনিসটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড হলো কি, আমাদের ক্রিয়েট একটা শেয়ার্ড ইন্টারেস্ট। শেয়ার ইন্টারেস্ট না থাকলে যে কোনো রিলেশনশিপ সাস্টেন করা খুবই মুশকিল। শেয়ার্ড ইন্টারেস্ট মানে কি, এটা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো একটা হবি হতে পারে, লেটস সে গার্ডেনিং। দুজনে মিলে কোনো একটা কাজ করা, দেখা গেল ফর এক্সাম্পল প্রত্যেক সপ্তাহে 3 দিন করে দুজনে মিলে একটা ছাদের উপরে একটা গার্ডেন তৈরি করেছে, বাগান, সেখানে সবাই দুজনে মিলে জল দিচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি সব কিছু করছে প্রত্যেক সপ্তাহে, যারা 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রত্যেক মানে সপ্তাহে 3 দিন করছে তারা। তাহলে এটাকে একটা শেয়ার্ড ইন্টারেস্ট। অর্থাৎ সেই ঘটনার মধ্যে তারা দুজনা একে অপরের জন্য কাজ করছে না, মানে একজন রান্না করলো তারপর আরেকজন খাবার খেলো,
ঠিক আছে, বা একজন শপিং করছে আরেকজনের জন্য শপিং করলো, তাহলে কি একজন আরেকজনের জন্য করছে এবং আরেকজন আরেকজনের জন্য করছে, এই যে স্টেটটা সেটা অত্যন্ত কনফ্লিক্টিং, সেটা খুবই বাজে, এটা মেনটেন করা অনেকটা ডিফিকাল্ট। হ্যাঁ, কিছু কাজ বা কিছু জিনিস যেগুলো একজন আরেকজনের জন্য করতে হবে যাতে করে আমরা টাইম সেভ করতে পারি এবং মানে রিলেশনশিপটা অনেক বেশি অপটিমাইজ হতে পারে, কিন্তু শেয়ার্ড ইন্টারেস্ট রিলেশনশিপটাকে ধরে রাখার জন্য এবং এটাকে একটা গুড স্টেটে মেনটেন করার জন্য, একটা ভালো জায়গাতে ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো জিনিস হতে পারে, দুজনে মিলে মেডিটেশন কোর্স করতে পারে, দুজনে মিলে বুক রিডিং প্র্যাকটিস করতে পারে, দুজনে মিলে গার্ডেনিং করতে পারে, দুজনে মিলে লেটসে সুইমিং প্র্যাকটিস করতে পারে, ড্যান্স ক্লাস জয়েন করতে পারে, দুজনে মিলে ফর এক্সাম্পল ইয়োগা ক্লাস জয়েন করতে পারে, দুজনে মিলে সিনেমা দেখতে পারে, তারা সিনেমাতে ইন্টারেস্ট রাখে, তো প্রত্যেক সপ্তাহে তারা 2-3টে করে সিনেমা দেখছে এবং সিনেমাকে একটা ডিসিপ্লিন, একটা পার্ট অফ লাইফ হিসেবে অ্যাকসেপ্ট করেছে। অনেক ক্লাসিক ভালো ভালো মুভি আছে, যেমন ফর এক্সাম্পল ক্রুসিফাইড লাভার বলে একটা জাপানিজ মুভি 1952 খুব সুন্দর একটা ফিলোসফিক মুভি, ঠিক আছে। ফর এক্সাম্পল মাই নেইবার তোতরো জাপানিজ মুভি খুব সুন্দর, বা রিসেন্টলি যেমন ফর এক্সাম্পল রেভেন্যান্ট মুভি খুব ভালো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক মুভিজ যেগুলো ক্লাসিক, বাইসাইকেল থিপ যেমন ক্লাসিক মুভি। তো এই মুভিগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু লার্নিং সম্ভব। তো তারা দুজনে মিলে ঠিক করলো যে হ্যাঁ আমরা মুভিজ দেখবো। তো এমন কোনো একটা শেয়ার্ড ইন্টারেস্ট যেখানে তারা দুজনাই ইন্টারেস্টিং ফিল করতে পারে এবং সেই ডিসিপ্লিনটা তারা যেন অনেক দিন ধরে যেন ধরে রাখতে পারে, সাস্টেন করতে পারে। সেই শেয়ার্ড ইন্টারেস্ট না থাকলে কোনো একটা রিলেশনশিপকে ধরে রাখা খুবই মুশকিল। এরপরে আমাদের যে পয়েন্ট আছে সেটা হলো কি, অ্যাটলিস্ট মানে একটা মিনিমাম টাইম অ্যামাউন্ট মানে কি, প্রত্যেক সপ্তাহে যত ব্যস্ত থাকুক না কেন দুজন পার্সন, তারা যেন অ্যাটলিস্ট 90 মিনিটস থেকে 2 আওয়ারের একটা সিটিং থাকে, তারা একে অপরের সঙ্গে কনভারসেশন করছে এবং ফিলিংসকে এক্সচেঞ্জ করছে এবং তারা একে অপরের ফিলিংসকে ডেসক্রাইব করছে। একজন যখন বলছে তখন আরেকজন শুনছে, সেটা বোঝার চেষ্টা করছে তার সারাদিন কেমন গেছে বা সারা সপ্তাহটা কেমন গেছে, অথবা তার চাইল্ডহুড কেমন ছিল, বা তার কি তার কোন জিনিসটা ভালো লাগে, বা তার বন্ধু কি হয়েছে ইত্যাদি ইত্যাদি। তার ফিলিংসগুলোকে ডেসক্রাইব করার ক্ষমতা, নিজের ফিলিংসকে নিজে এক্সপ্রেস করার ক্ষমতা, শব্দ দিয়ে বলার ক্ষমতা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। অনেক ছেলে বা মেয়ে থাকে, তারা রিলেশনশিপে থাকে, তারা এটা জানেই না নিজের ফিলিংসগুলোকে বা থটসগুলোকে কী করে বলতে হয়, কী করে শব্দের মাধ্যমে সাজিয়ে তুলতে হয়, সেটা না নিজেকে এক্সপ্রেস করতে পারার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্য কেউ বললে সেটাকে রিসিভ করার ক্ষমতা, সেটাকে মেন্টালি ধরে রাখা, সেখানে অ্যাটেনশনটা ধরে রাখার ক্ষমতা, তারা একে অপরের সাথে একটু মানে ক্রস করতে থাকে কথাগুলোকে, যেটা অত্যন্ত ব্যাড হ্যাবিট, ঠিক আছে। তো কি এই জিনিসটা গুরুত্ব, এটা হচ্ছে কি আমাদের মিনিমাম সপ্তাহে তারা যেন 90 মিনিটস থেকে 2 আওয়ার, এটা সাইকোলজিক্যালি প্রুফ যে যদি 90 মিনিটস থেকে 2 আওয়ারের কম সময় তারা যদি মানে দেয় নিজে একে অপরকে, তাহলে সেই রিলেশনশিপটা সাস্টেন করে না, সেটা থাকে না, টিকে থাকে না। তো সেখানে কি মিনিমাম 90 মিনিটস থেকে 2 আওয়ার সময় আমাদেরকে প্রত্যেক সপ্তাহের মধ্যে ম্যানেজ করতে হবে। যদি পসিবল হয় তাহলে সেটা 2 সিটিংস, মানে দুটো সিটিংয়ে একবার 90 মিনিটস থেকে 2 আওয়ার এবং আরও একবার 90 মিনিটস থেকে 2 আওয়ার সময়, ঠিক আছে। এর মধ্যে কনভারসেশন চলবে, যত বেশি কনভারসেশন হবে একে অপরকে শুনবে তত বেশি বেটার সেটা। এবং এর পরের পয়েন্টটা হচ্ছে কি, রিলেশনশিপ ডিপেন্ডস অলওয়েজ অন দ্য আদার। ওকে, অর্থাৎ রিলেশনশিপ মানে শুধুমাত্র এমন নয় যে অন্য পার্সনটা কি করছে সেটা নয়, বরঞ্চ আমাদের মনের ভিতরে একটা ইমেজ থাকে। অর্থাৎ আমাদের মনের ভিতরে আমাদের দুটো ইমেজ থাকে, একটা হচ্ছে আমাদের ইমেজ অর্থাৎ নিজের সম্পর্কে একটা ধারণা, একটা সেলফ ইমেজ, ঠিক আছে। সেই ইমেজ থেকে আমরা কখনো রেসপেক্ট করি, কখনো করি না, কখনো আমরা চেষ্টা করি, কখনো সেটা ক্র্যাক হয়ে যায়, কখনো নতুন করে রিকনস্ট্রাক্ট করার দরকার হয়। সেই সেলফ ইমেজটাকে যত বেশি আমরা লার্ন করতে থাকবো, সেই সেলফ ইমেজটা ইভলভ হতে থাকে। সেই সেলফ ইমেজটা রিয়েল নয়, এটাকে পাল্টানো সম্ভব যত বেশি আমরা নতুন নতুন জিনিস অ্যাড আপ করবো, এখান থেকে সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করব, যোগ করব, ভাগ করব, গুণ করব, নতুন নতুন ধারণা, নতুন নতুন তথ্য, নতুন নতুন স্কিলস, সেগুলো তখন আমাদের সেই সেলফ ইমেজটা আরও ইভলভ হতে থাকে, এভলিউশন হতে থাকে, ঠিক আছে। সেই সেলফ ইমেজটা ফিক্সড নয়। ঠিক একই রকমভাবে আমাদের মনে যখন আমি মানে কারোর সঙ্গে কথা বলছি, তার মানে কি আমার মনে শুধু আমার ইমেজ নয়, তার একটা ইমেজ আছে। ফর এক্সাম্পল আমি যদি আমার কথা বলি, আমার মা আমাকে যেভাবে দেখে, আমার ভাই আমাকে ঠিক অন্যরকমভাবে দেখে, আমার বাবা আমাকে অন্যরকমভাবে দেখে, আমার বন্ধুরা আমাকে অন্যরকম দেখে। অর্থাৎ আমার সম্পর্কে ইমেজটা প্রত্যেকের মাইন্ডে আলাদা আলাদা আছে, ঠিক আছে। কিছু জিনিস হয়তো সিমিলারিটিস থাকতে পারে, কিন্তু অনেক বেশি জিনিস আলাদা। সেই যে আলাদাটা, সেই আলাদাটা শুধুমাত্র আমার অংশ নয়, যে দেখছে তার অংশ। অর্থাৎ আমার মনের মধ্যে যদি আমার কোনো পার্টনার থাকে, তাহলে কি হবে, তার যে ইমেজটা সেটা শুধুমাত্র তার মধ্যে বিলং করে সে এমনটা নয়, বরঞ্চ সেটা আমারই একটা অংশ। সেই আদারের থ্রুতে আমরা নিজেকে এক্সপ্লোর করতে পারি, আমরা নিজেদেরকে ইভলভ করাতে পারি, হেল্প হয় আমাদের নিজের যে সেলফ ইমেজটা সেটাকে ইভলভ করানোর জন্য। ওকে, তো রিলেশনশিপ অলওয়েজ ডিপেন্ড অন দ্য আদার। অর্থাৎ আদারের মাধ্যমে, অন্য মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে আমরা নিজের সম্পর্কে এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারি, জানতে পারি, যেটা আমাদেরকে আরও বেশি মুগ্ধ করে তোলে, ইনফ্যাক্ট আমাদেরকে অনেক বেশি আপলিফট করে, আমাদেরকে ইভলভ হতে সাহায্য করে অনেক বেশি। ওকে, এবং এই আদারটা অবজেক্টিভ লেভেলে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা ইন্টারডিপেন্ডেন্সি তৈরি করা। তো রিলেশনশিপের মধ্যে এই আদারনেসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আদারনেস মানে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি এমন না, বরঞ্চ নিজেদেরকে খুঁজে পাচ্ছি এমন। এবং পয়েন্ট নাম্বার 6 হচ্ছে কি, একটা লাভ ল্যাঙ্গুয়েজ তৈরি করা। আমরা যখনই কথা বলি, আমাদের কথা বলার যে শব্দ এবং ভাষা, ঠিক আছে, তো সেই জিনিসগুলো মানে আমরা যখন
রিলেশনশিপে থাকি সেখানে আমরা যে কাজগুলো করি, যেগুলোর সাহায্যে আমরা এক্সপ্রেস করার চেষ্টা করি যে আমরা আদার পার্সন সম্পর্কে কেয়ার করি এবং আদার পার্সন এক্সপ্রেস করার চেষ্টা করে, কিন্তু সেই এক্সপ্রেস করা যে আমরা অন্যদের সম্পর্কে কেয়ার করি এবং ভালোবাসি, সেটাকে তার যে ল্যাঙ্গুয়েজটা সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়। 5টা ডিফারেন্ট আলাদা আলাদা টাইপের ল্যাঙ্গুয়েজ হয়। কেউ অনেক বেশি কথা বলার মাধ্যমে প্রকাশ করে, কেউ অন্যদেরকে বিভিন্ন রকমের গিফট বা উপহার দেওয়ার মাধ্যমে করে, কেউ অন্যদেরকে প্রশংসা করার মাধ্যমে করে, ঠিক আছে। এরকম আলাদা আলাদা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আছে এবং যদি আমরা আরও সূক্ষ্ম স্তরে যাই তাহলে প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আলাদা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের পুরো ইউনিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, তেমন আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমি যে ওয়েতে সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো, সেটা কি, ফর এক্সাম্পল আমি তাকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করবো, একটা ইনসাইট তাকে প্রোভাইড করার চেষ্টা করবো লাইফ সম্পর্কে বা জীবন সম্পর্কে। এটা হচ্ছে মানে আমার ফর এক্সাম্পল ফর মি দ্য বেস্ট থিং। অন্য কারোর ক্ষেত্রে সেটা গিফট প্রোভাইড করা হতে পারে, অন্য কারোর ক্ষেত্রে সেটা প্রশংসা করা হতে পারে, তার সম্পর্কে অনেক বেশি গ্লোরিফাই করা হতে পারে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে ল্যাঙ্গুয়েজটা যদি সেটা মিসকমিউনিকেট হয়ে যায়, যদি দুজন পার্টনার একটা রিলেশনশিপে আছে, একজন একরকম ল্যাঙ্গুয়েজে তার ভালোবাসাটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছে, অন্য একজন আরেক রকম ল্যাঙ্গুয়েজ, এবং তারা একে অপরের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না। হতে পারে তারা একই ভাষাতে কথা বলে, বাংলা, হিন্দি, ইংলিশ সেগুলোর কথা বলা হচ্ছে না, কিন্তু লাভ ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে বিহেভিয়ারাল একটা ল্যাঙ্গুয়েজ, আমাদের থটসের একটা ল্যাঙ্গুয়েজ, আমাদের এক্সপ্রেশন ফিলিংস যখন আমরা এক্সপ্রেস করি তার একটা ল্যাঙ্গুয়েজ হয়, সেই ল্যাঙ্গুয়েজটার মিসম্যাচ হয়ে যায়। তো অন্যদের ল্যাঙ্গুয়েজ থেকে সেটা বোঝা, তারা কি ওয়েতে লাভটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছে এবং আমরা কোন ওয়েতে এক্সপ্রেস করার চেষ্টা করছি, তাদেরকে সেটা বোঝানোর জন্য হেল্প করা, এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি তৈরি হয়ে যায় তাহলে এই কনফ্লিক্টিং স্টেজে এসে কনফ্লিক্ট অনেক 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 কম হতে শুরু করবে। ওকে, এটা সম্ভব একমাত্র ডিপ কমিউনিকেশনের মাধ্যমে, অনেক ডিপলি কনভারসেশন বা কমিউনিকেশন করার মাধ্যমে, এবং যত বেশি মানে নন সেক্সুয়াল কমিউনিকেশন হবে তত বেশি সেটা বেটার। ওকে, এই ছিল আমাদের 6টা পয়েন্ট যেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে যাবো পয়েন্ট নাম্বার 7। পয়েন্ট নাম্বার 7-এ কি আছে? মিস্টেক্স দ্যাট উইল রুইন ইউর রিলেশনশিপ। কিছু এমন মিস্টেক আমরা করে থাকি যেগুলো হচ্ছে আমাদের রিলেশনশিপটিকে ধ্বংস করে দিতে পারে। এই পয়েন্টের মধ্যে আমরা আরও 7টা ডিফারেন্ট পয়েন্ট সম্পর্কে জানবো। ওকে, তো সবার প্রথম পয়েন্ট হচ্ছে কি, সাইন্স। কখনো আমরা জোডিয়াটিক সাইন, হাতে কি লেখা আছে, বা কুণ্ডলিতে বা কোন জ্যোতিষশাস্ত্রে কি লেখা আছে, ধর্মে কি বলেছে, বা ভাগ্যে কি লেখা আছে, বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এখন তো অনেক অ্যাপ বেরিয়েছে, কনস্ট্যান্টলি লাস্ট কয়েকদিন ধরে আমার ফোনে কনস্ট্যান্টলি অ্যাডভার্টাইজমেন্ট আসছে ইউটিউবে, যে ফর এক্সাম্পল আমি পামেস্ট্রির মাধ্যমে জেনে ফেলতে পারি আমার কেরিয়ার উন্নতি হবে কিনা, বা আমার রিলেশনশিপে কি, কবে আমার রিলেশনশিপ আসবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। নেভার এভার বিলিভ ইন অল দিস থিং, ঠিক আছে। এই যে একটা উইকনেস, আমাদের মনের যেটা দুর্বলতা, ঠিক আছে, এই দুর্বলতাটা নিয়ে আমরা যাই সিদ্ধান্ত নেবো না কেন সেটা ভুল হবেই, ঠিক আছে। যাই আমরা করার চেষ্টা করি না কেন ভুল হবে এই, ঠিক আছে। কোনো জিনিস আমাদেরকে হেল্প করতে পারবে না একমাত্র আমরা নিজেরা ছাড়া। নিজের যে পরিশ্রম, নিজের যে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করা, এটা শেখা, লাভ ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেট করার চেষ্টা করা, ঠিক আছে, সেই ডিসিপ্লিনগুলোকে মেনটেন করা, ঠিক আছে, ডিসিশন মেকিংকে ইমপ্রুভ করা, ভ্যালুসকে তৈরি করা, তারপর সেই ভ্যালুকে শেয়ার করা, এই যে নিজের যে খাটনিগুলো, এই যে এফর্টগুলো, তার কোনো রিপ্লেসমেন্ট নেই। সেই যত বড়ই জ্যোতিষশাস্ত্র যত ভালোই হোক না কারণ, আমি ক্রিটিসাইজ করছি না এই মুহূর্তে, ঠিক আছে, ইন ফিউচার করবো। ওকে, আমাদের চ্যানেলে আমরা আলোচনা করবো যে অ্যাকচুয়ালি এইগুলো কতটা মানে ইললজিক্যাল, সেগুলো নিয়ে যখন আমরা ফিলোসফি ভিডিওতে আসবে তখন। বাট যদি এই দুর্বলতা যেন মনে একদমই না থাকে, জোডিয়াটিক সাইন হোক বা কোনো কুণ্ডলী হোক বা ইত্যাদি ইত্যাদি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট, এটা রিলেশনশিপকে একদম পুরো নষ্ট করে দিতে পারে। সেকেন্ড হচ্ছে কি, ওভার ক্যালকুলেশন, ঠিক আছে, সব কিছু অনেক বেশি ক্যালকুলেট করে, ওই পার্সনটা কেন আমার সাথে এরকমভাবে কথা বললো, এটা এই হয়েছে কেন, ঠিক আছে। ফরগিভনেস হচ্ছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সবসময় একটা ওভার ক্যালকুলেশন, একটা ওভার সেন্সিটিভিটি থাকা, যে এই রিলেশনশিপে আমি এতটা সময় ইনভেস্ট করছি, এতটা টাইম দিলাম, ও আমার জন্য কতটা করেছে, ঠিক আছে, বা আমি এত টাকা খরচ করছি, আমার পার্টনার এত কম টাকা কেন খরচ করছে। সবসময় যে 50-50 হতে হবে তার কোনো মানে নেই। রিলেশনশিপের মানেটাই হচ্ছে এটা, যেখানে আমরা ক্যালকুলেশন করবো না, অর্থাৎ 50-50 যেন না হয়। এটা কোনো বিজনেস ডিল নয় যেখানে আমি এতটা টাইম দিচ্ছি তাহলে ও কেন কম টাইম দিচ্ছে, বা আমি এতটা খাটনি খাটছি ও কেন কম খাটনি খাটছে, এরকম নয়, বরঞ্চ একটা ডিসব্যালেন্স। কিন্তু সেই ডিসব্যালেন্সটা মানে এর এগেনস্টে নয়, রিলেশনশিপের এগেনস্টে নয়, বরঞ্চ কি রিলেশনশিপের ফেভারে। অর্থাৎ দেখা গেল কোনো একটা ক্ষেত্রে যে হয়তো একজন হয়তো বেশি টাকা ইনভেস্ট করছে রিলেশনশিপে, একজন হয়তো কম টাকা দিচ্ছে, কিন্তু অন্য কোনো কাজে হয়তো কোনো একজন বেশি ইনভেস্ট করছে, আরেকজন হয়তো কম ইনভেস্ট করছে। এই যে ডিসব্যালেন্সটা, সেটা রিলেশনশিপের বিরুদ্ধে কাজ করবে না, বরঞ্চ রিলেশনশিপটিকে আরও অপটিমাইজ করতে কাজ করবে। দেখা গেল কেউ হয়তো একজন হাজব্যান্ড যে হয়তো বেশি টাকা রোজগার করে না, ওয়াইফ হয়তো সে হয়তো বেশি টাকা রোজগার করতে পারছে, তাহলে অন্য কোনো ক্ষেত্রে হয়তো হাজব্যান্ড আবার বেশি পারদর্শী, ওয়াইফ হয়তো কম পারদর্শী, ঠিক আছে। তো এইভাবে রিলেশনশিপের যে ডিসব্যালেন্সটাকে সেটাকে তার ফেভারে কাজে লাগানো। যদি সব কিছুই 50-50 স্কেলে যদি বিচার করতে হয় তাহলে সেই রিলেশনশিপ কখনোই সার্ভাইভ করবে না। এই যে একটা ক্যালকুলেশন করে চলা, সবসময় ক্যালকুলেশন তো করতে হবে, কিন্তু ক্যালকুলেশনটা যেন ফিলিংস এবং যে রোম্যান্টিক এক্সপিরিয়েন্স তার সঙ্গে অ্যালাইনড হয়। ক্যালকুলেশনটা মেন, আর ফিলিংসটা মানে সেটার দিকে আমরা চ্যানেলাইজ করার চেষ্টা করছি এমনটা নয়, বরঞ্চ উল্টো।
ক্যালকুলেশনটা যেন হেল্প করে ফিলিংসটাকে ডেভেলপ হওয়ার জন্য, নাকি এর উল্টো, মানে ক্যালকুলেশনের থ্রুতে আমরা ফিলিংসটাকে পরিমাপ করতে শুরু করে দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের যেটা রিলেশনশিপকে একদম ডিস্ট্রয় করে ফেলতে পারে যদি আমরা সবসময় সব কিছু নিয়ে ক্যালকুলেট করতে থাকি। ডিসব্যালেন্সটাই হচ্ছে একটা অপটিমাইজ বা একটা ফেভারেবল ডিসব্যালেন্স, সেটাই হচ্ছে রিলেশনশিপের প্রধান বিষয়। যদি সব কিছু সমান সমান ভাগ হবে তাহলে তো টাকা দিয়ে একটা চাকরও নিই বা মানে একটা পার্টনার করা যেতে পারে, বিজনেস পার্টনার হয়ে গেল, তাহলে সেটা কোনো রিলেশনশিপ থাকলো না আর কি। ওকে, এরপর হচ্ছে কি আইডিয়াল পার্টনার। আইডিয়াল পার্টনার বলে কিছু তো এক্সিস্ট করে না, যেটা রোমান্টিক স্কলাররা বলতো সোলমেট, এরকম কিছু না। আইডিয়াল পার্টনার বলে কিছু না, এগুলো কতগুলো মোমেন্টারি ফ্ল্যাশ। ওকে, মেটাফিজিক্যাল বা থিওরিটিক্যাল লেভেলে যখন আমি আলোচনা করবো হোয়াট ইজ লাভ বা হোয়াট ইজ ট্রুথ, সেক্ষেত্রে কিন্তু আমি অন্য কথা বলবো। তো তার সঙ্গে যেন এই প্র্যাকটিক্যাল ইস্যুসগুলো যেন কনফিউজ না হয়। ওকে, প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ভিডিওস আমি যেটা বানানোর চেষ্টা করছি, এবং যখন আমরা লাভ, সাইকোলজি অফ লাভ নিয়ে কথা বলবো বা মেটাফিজিক্স অফ লাভ, তখন আমরা অন্যরকমভাবে বলবো। সেখানে কিন্তু আইডিয়াল জিনিস এক্সিস্ট করে। ওকে, সেটা একটা এক্সিস্টেন্সিয়াল স্কেলে, নাকি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। কখনো কখনো থিওরি আর প্র্যাকটিস দুটো অপোজিং হয়ে থাকে, তো সেই জিনিসটা যেন আমরা কনফিউজ না হয়। সেই জন্য আমি সবসময় বলতে থাকি কি প্যাসিমিজম ইন থিওরি অ্যান্ড অপটিমিজম ইন প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিসে সবসময় অপটিমিস্টিক আর থিওরিতে সবসময় প্যাসিমিস্টিক, যেটা আমাদেরকে সব থেকে মানে ফেভারেবল সিচুয়েশন দিতে পারে। ওকে, তো এখন আমরা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি। প্র্যাকটিক্যালিতে কোনো আইডিয়াল জিনিস এক্সিস্ট করে না, কোনো আইডিয়াল জিনিস হয় না। ওকে, কোনো লাইফ পার্টনার আইডিয়াল হতে পারে না, এই ধারণাটা মাথা থেকে বাদ দিয়ে দেওয়া। ওকে, যদি আইডিয়াল জিনিস আমরা ধরে রাখি তাহলে লাইফে সাফার করতেই হবে। পয়েন্ট নাম্বার 4, যেটা আমাদেরকে ডিস্ট্রয় করে দিতে পারে, রিলেশনশিপকে মানে রুইন করতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আনকনসিয়াস এক্সপেকটেশন বা ওভার এক্সপেকটেশন। অর্থাৎ আমরা জানি না যে আমরা অ্যাকচুয়ালি পার্টনারের থেকে কি চাই। মানে রিলেশনশিপে যখন আমরা যাচ্ছি, কারোর ক্ষেত্রে অনেক বেশি কম্প্যাশন দরকার হয়, একটা হিলিং ক্যাপাসিটি দরকার হয় সে রিলেশনশিপ থেকে। কারোর ক্ষেত্রে সাপোর্ট দরকার হয়, সে একটা লাইফে বড় অ্যাম্বিশন আছে, সে সাপোর্ট পেতে চায় তার রিলেশনশিপের মাধ্যমে। অথবা কারোর ক্ষেত্রে কি হতে পারে, তার কোনো ট্রমা আছে, সে ট্রমাটাকে ওভারকাম করতে চায়। কারোর ক্ষেত্রে একটা লাইফ পার্টনার, সে সবসময় ফান করবে, আড্ডা মারবে, মজা করবে, এরকম একটা পার্টনার পেতে চায়। তো আমরা ঠিক কি এক্সপেকটেশন নিয়ে রিলেশনশিপে যাচ্ছি, সেই এক্সপেকটেশন যেন ক্লিয়ার থাকে এবং সেটা যত সম্ভব মিনিমাইজ। 2 থেকে 3টে কোয়ালিটি অফ এক্সপেকটেশন যেন আমরা রাখি, তার বেশি যেন না রাখি। তাহলে মানে একটা মানুষের উপর এক গাদা এক্সপেকটেশন চাপিয়ে দিলে সে কখনোই মানে সেটা কখনোই সাস্টেন হবে না। ঠিক আছে, এবং আমরা কি অফার করতে পারি সেটা সম্পর্কে যেন সচেতন হয়। তো এক্সপেকটেশন যেন আননোন না হয় বা আনকনসিয়াস এক্সপেকটেশন যেন না থাকে, এবং আরেকটা কি ওভার এক্সপেকটেশন যেন না থাকে। এই দুটো জিনিস আমাদেরকে কেয়ারফুল হতে হবে রিলেশনশিপে যাওয়ার আগে, যেন সেই ক্ল্যারিটিটা থাকে। তাহলে আমরা বুঝতে পারবো, আমরা কখনো ভুল জায়গাতে টাইম ওয়েস্ট করবো না বা আমাদের সময় নষ্ট করবো না। ওকে, কখনো কখনো হতে পারে এক্সপেকটেশন আমাদের, যে ফর এক্সাম্পল হয়তো কিছুটা 20% আমাদের ফর এক্সাম্পল হিলিং ক্যাপাসিটি এবং বাকি 80% হচ্ছে আমাদের সাপোর্ট দরকার। কখনো আমাদের হয়তো 20% সাপোর্ট দরকার, কখনো 80% আমাদের হিলিং ক্যাপাসিটি। তো সেটা অ্যাকচুয়ালি কি, কতটা, কীরকমভাবে, সেটা আমাদের যেন স্পষ্ট থাকে আমাদের মাইন্ডের মধ্যে। এরপর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে কি অ্যাডিকশন। অ্যাডিকশন মানে হচ্ছে এটাই যে ফর এক্সাম্পল অ্যাডিকশন মানে দুজন পার্টনার, তারা একে অপরের যথেষ্ট পরিমাণে ম্যাচিওর, তারা রিলেশনশিপে এসছে, তারা একসঙ্গে অনেক দিন ধরে আছে, এবং কোনো একজন পার্টনার তারপর নতুন তার কিছু বন্ধু হলো, সেই নতুন বন্ধু বা নতুন যে গ্রুপ সার্কেলটা তৈরি হলো তার, সেখানে হয়তো কেউ একজন কোনো অ্যালকোহল হোক বা ড্রাগ বা ইত্যাদিতে সে হয়তো অ্যাডিক্টেড। যখন সেই পার্টনারটা অ্যাডিক্টেড হবে তখন তাদের মধ্যে যে ম্যাচিউরিটির যে পরিবর্তনটা হচ্ছিল, তারা একসঙ্গে যে ম্যাচিউরিটির দিকে যাচ্ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, তাদের মধ্যে একজন একটা ডাউনওয়ার্ড মোশনে চলে গেল, আরেকজন কিন্তু সেই মোশনটা ধরে রাখছে। তখন কি তাদের মধ্যে একটা ব্রেক তৈরি হবে। ওই জন্য অনেক সময় অনেক ভালো রিলেশনশিপ, সঠিক রিলেশনশিপ, নতুন কোনো ফ্রেন্ড বা নতুন কোনো একটা গ্রুপ সার্কেল বা নতুন কোনো একটা কোচিং ক্লাস বা নতুন কোনো একটা জায়গাতে জয়েন করার মাধ্যমে, নতুন একটা অ্যাটেনশন সোর্স বা নতুন একটা গ্রুপ অফ পিপল বা নতুন একটা কালচারের মধ্যে ইনভলভ হওয়ার মাধ্যমে সেই রিলেশনশিপটা ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। তো আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে শুধু রিলেশনশিপ নয়, তার বাইরের জগৎ থেকে আমরা কীভাবে ট্র্যাকেল করছি। যদি সেটা আমরা ট্র্যাকেল ভালোভাবে না করতে পারি, তাহলে সেই প্রবলেমগুলো রিলেশনশিপের মধ্যে চলে আসবে। ওকে, তো সেই ম্যাচুরিটিটা যেন আমাদের মধ্যে থাকে। এরপরে আরেকটা প্রবলেম হচ্ছে কি বেটার অল্টারনেটিভস। অনেক সময় কী হয়, যেহেতু ম্যারেজ যখন হয়ে যায় তখন সেখানে ফ্যামিলিস ইনভলভ থাকে, সেখানে অনেক পরিমাণে টাকা ইনভলভ থাকে, সোসাইটি ইনভলভ থাকে এবং লস ইনভলভ থাকে। অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেটে সই করতে হয় না, তো গভর্নমেন্ট এবং একটা লিগাল প্রসিডিওর আছে। যখন এত কিছু ইনভলভ থাকে তখন হাজব্যান্ড আর ওয়াইফ তারা তাদের বেস্টটুকু দেয় সেই ম্যারেজটাকে টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত, যেন কোনো ডিভোর্স না হয় বা সব কিছুকে গ্রহণ করে নেয়, একসেপ্ট করে নেয়, চেষ্টা করে। কিন্তু নর্মাল রিলেশনশিপে কী হয়, রিলেশনশিপে গেলেই 10টা রিলেশনশিপে এখন যে কোনো মুহূর্তে অ্যাভেলেবেল, মানে চাইলে একটা রিলেশনশিপ থেকে ব্রেকআপ হয়ে গেলে 1 মাসও লাগবে না নেক্সট রিলেশনশিপে যাওয়ার জন্য। এই যে এক্সট্রিম অ্যাভেলেবিলিটি, একটা সবসময় কতগুলো অপশনস চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তো তার দ্বারা ডিস্ট্র্যাক্টেড হয়ে আমরা মনে করছি কি একটা বেটার অল্টারনেটিভ পেয়ে যাবো, একটা ভালো, আরও একটা বেশি ভালো পার্সন আমাদের লাইফে চলে আসবে। এমন কিচ্ছু হবে না। মানে 99% সিচুয়েশানে বা 98% সিচুয়েশানে এই জিনিসটা একটা ফলস অ্যালার্ম। এই রিলেশনশিপে যে কনফ্লিক্টিং স্টেজ, সেই স্টেজে যখন মানুষ থাকে প্রথম 2 থেকে 3 বছর পর, সেই স্টেজে যখন চলে আসে তখন যদি বেটার অল্টারনেটিভ আমরা দেখি বা
মনে হতে পারে, একটা ইলিউশন, কগনিটিভ ইলিউশন যখন তৈরি হচ্ছে, তখন আমাদের একটা তো একদিক থেকে একটা ফোর্স কাজ করে এই কনফ্লিক্টিং স্টেজটাকে সলভ না করে এখান থেকে পালিয়ে আসার জন্য, অন্যদিকে একটা বেটার অল্টারনেটিভের একটা ফলস অ্যালার্ম। তখন সেই ফোর্সের মধ্যে এসে একটা রিপালশন আর একটা অ্যাট্রাকশনের মধ্যে এসে আমরা ভুল ডিসিশন নিই। কিন্তু এমনটা কখনোই এক্সিস্ট যেন না করে, মানে এমনটা যেন কখনোই না হয়। অর্থাৎ কোনো এক জায়গায় আমি একটা গর্ত করলাম, করে আমি সেখানে একটা মানে জল খোঁজার চেষ্টা করছি, কিন্তু যখন দেখি এখানে পাথর, সেখানে খোঁড়া বাদ দিয়ে আমি অন্য জায়গায় খুঁড়তে শুরু করলাম। তারপর সেখানে যখন একটা পাথর চলে এসেছে, তখন আমি সেখানে বাদ দিয়ে আবার এক জায়গায় খোঁড়া শুরু করলাম। না, ওই পাথরটাকে ভেদ করে ওটাকে খুঁড়ে ওটার মধ্যে থেকেই জলটা বার করতে হবে আমাদেরকে। তো যে রিলেশনশিপে আমরা ইনভেস্ট করছি, সেটাকে ইনভেস্ট করে সেই টাইমটাকে ঠিক করে সেখান থেকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং তাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি সেই পার্টনার তারপরে যদি না থাকে, তাহলে আমরা একটা ভালো শিক্ষা পাবো, আমরা ভালো জিনিস, অনেক কিছু শেখার আছে এই কনফ্লিক্টিং স্টেজে। যদি শেষমেশ সব কিছু তো আমাদের উপর নির্ভর করছে না, 50% অন্য পার্টনারের উপর নির্ভর করছে, তাকেও সেই একইভাবে ইকুয়ালি এডুকেটেড হতে হবে। যদি সে না হয়, তাহলে সে হয়তো ছেড়ে দিয়ে চলে গেল, সে হয়তো থাকলো না, কিন্তু আমরা যে লার্নিংটা পাচ্ছি সেটা আমাদের পরের নেক্সট রিলেশনশিপের জন্য অনেক অনেক বেটার আমাদেরকে তৈরি করবে। কিন্তু কখনো যেন আমরা ফার্স্ট স্টেপটা না নিই, সেখান থেকে ব্রেকআপ যেন না করি। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে কি, ফরম্যাট অফ লাইফ প্যাটার্ন। ওকে, তার মানে কি, অর্থাৎ রিলেশনশিপের রেসপেক্টে আমরা জীবনকে 4 রকমভাবে দেখতে পারি। একটা হতে পারে কি, যেখানে ব্রহ্মচারিয়া পালন করছে কেউ একজন, সে পুরো নন সেক্সুয়াল লাইফ, একজন সন্ন্যাসী বা মঙ্ক যেমন লাইফ, তার লাইফে কোনো পার্সোনাল বা অ্যাডাল্ট রিলেশনশিপ নেই। অন্যদিকে আরেকটা হতে পারে কি ঠিক এর উল্টো বা ঠিক এর ইনভার্সটা, যে কখনো বিয়ে করছে না বা নন ম্যারিড কিন্তু সেক্সুয়াল, যেটা এখন ওয়েস্টার্ন কালচারে অনেক চলে। যারা হিপি বা ওই ধরনের কালচারের মধ্যে থাকে তারা অনেক চলে, যারা পিক আপ আর্টিস্ট যারা হয় তারা এরকম করে, যারা মাল্টিপল রিলেশনশিপে থাকে এবং একটা রিলেশনশিপ তারপর নেক্সট রিলেশনশিপ, কিন্তু তারা কখনো বিয়ে করে না। এবং সেটা যারা পাব বা হচ্ছে ডিস্কো এই ধরনের কালচারের মধ্যে যারা বেশি ইনভলভ থাকে, তারা এই ধরনের জিনিসগুলোকে প্র্যাকটিস করে, এক্সট্রিম সেক্সুয়াল লাইফ। ওকে, এছাড়া আরও একটা ধরনের আরেকটা ধরনের ফরম্যাট কী হতে পারে, যেখানে রিলেশনশিপ আছে কিন্তু রিলেশনশিপ মানে ম্যারিড হয়েছে দুজনাই, কিন্তু তাছাড়াও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এক্সিস্ট করে। ফর এক্সাম্পল, এমন অনেক পপুলার সেলিব্রিটি আছে, তারা ম্যারিড এবং তাদের গার্লফ্রেন্ড আছে, এবং তাদের ওয়াইফ বা তাদের হাজব্যান্ড সেটা তারা জানে তাদের এক্সট্রা গার্লফ্রেন্ড আছে, তারা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, এই করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে কোনো ছেলে মেয়ে বা সন্তান হচ্ছে না, তারা ম্যারিড কিন্তু তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, এবং তাদের ওয়াইফ বা তাদের যে পার্টনার হাজব্যান্ড সে সেটা জানে, সেটা সম্পর্কে সে এবার হতে পারে তারা দুজনেরই হয়তো গার্লফ্রেন্ডস অ্যান্ড ইত্যাদি ইত্যাদি আছে। তো এটা হচ্ছে একটা রকমের ফরম্যাট। একটা হচ্ছে কি মঙ্ক বা সন্ন্যাসী লাইফ, এটা হচ্ছে ফরম্যাট, আর একটা হচ্ছে কি নন ম্যারিড বাট সেক্সুয়াল লাইফ, এটা হচ্ছে আরেকটা ফরম্যাট। কিন্তু এই তিনটে ছাড়া আরও একটা ফরম্যাট এক্সিস্ট করে, যেটা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। সেটা কি, সেটা হচ্ছে ম্যারিড লাইফ, অর্থাৎ একটা সিঙ্গেল পার্টনার এবং নো সেকেন্ড পার্টনার, এবং সেই সিঙ্গেল পার্টনারের প্রতি ডিভোটেড থাকা, যেটা আমাদের অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল লেভেলে ইভলভ হতে অনেকটা সাহায্য করে। বিভিন্ন ধরনের সেক্সুয়াল টেকনিক, অ্যালকেমিক্যাল সেক্স বা হচ্ছে কারাজেনা বা ইত্যাদি রকমের অনেক টেকনিক হয়, যেগুলোর সাহায্যে মানে সেক্সুয়াল লাইফের মধ্যে থেকেও, মানে ম্যারিড লাইফের মধ্যে থেকে সিঙ্গেল পার্টনারের প্রতি ডিভোটেড থেকেও আমরা স্পিরিচুয়ালি ইভলভ হতে পারি। ইনফ্যাক্ট ম্যারেজ হচ্ছে স্পিরিচুয়াল এভলিউশনে আমাদেরকে হেল্প করে। ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি এটা অনেক পপুলার, বিভিন্ন তন্ত্র সাধনার মধ্যে এই ধরনের জিনিস অনেক আলোচনা করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার অন্যান্য কালচারের মধ্যে এটা অনেক কম। তো যদি সেই স্পিরিচুয়াল অ্যাসপেক্টটাকে যদি আমরা বাদও দিই, সেই এক্সট্রিম ধরনের যে প্র্যাকটিস অ্যালকেমিক্যাল সেক্স বা কারাজেনা, তারপরেও এই যে লাইফ ফরম্যাটটা সেটা সবথেকে বেশি সুইটেবল, সবথেকে বেশি প্রেফারেবল। কিন্তু একটা দিক থেকে ভাবতে গেলে এটা সবথেকে বেশি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট মঙ্ক লাইফ যতটা ডিফিকাল্ট, তার থেকেও অনেক বেশি ডিফিকাল্ট অনেক সময় এই লাইফ পার্টনার বা একটা সিঙ্গেল পার্টনারের প্রতি ডিভোটেড থাকা, কারণ এক্ষেত্রে পুরো জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করছে না। মঙ্ক লাইফে যদি আমি প্র্যাকটিস করতে পারি ভালো করে, আমি যদি সেলিবেসি প্র্যাকটিস করি, 12 বছর মতো সময় লাগে ব্রহ্মচারীকে অ্যাচিভ করা পসিবল। প্রথম 6 থেকে 8 বছর ডিফিকাল্ট হবে, সেলিবেসি সিমেন রিটেনশন প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে বাকি স্টেজটা ব্রহ্মচারীর একদম মানে যে ফাইনাল যে পার্টগুলো সেগুলোকে অ্যাচিভ করার জন্য। ওকে, তো সেটা প্র্যাকটিস করা পুরোটাই আমার উপরে ডিপেন্ড করছে, আমি কতটা ডিসিপ্লিন হতে পারছি। কিন্তু ম্যারেজ লাইফে পুরোটা আমার উপরে ডিপেন্ড করছে না, অন্য পার্টনার। এই যে আনসার্টেনিটিটা, সেটাকে ট্র্যাকেল করার ক্ষমতা অত্যন্ত বেশি ডিফিকাল্ট। আর বাকি দুটো যে স্টেজ, সেখানে ইট জাস্ট পিওরলি স্কিল ড্রাইভেন। এখানে সেক্সুয়ালিটি অ্যান্ড স্কিল থাকে বেশি, রোম্যান্স বা অনেক ডিপ যে ফিলিংস সেটা অনেক কম থাকে সেখানে, এবং সেটা অনেক বেশি ইন্ডালজমেন্ট। সেটা একটা এজ পরে গিয়ে সেটা উল্টো রিভার্স ব্যাক করতে থাকে, এবং একটা ডিপ্রেশন বা একটা কাইন্ড অফ একটা ভেগ, একটা এমটিনেস ক্রিয়েট করে। ওকে, কিন্তু এগুলো অত্যন্ত বেশি সহজ লাইফ। অনেকের ধারণা যে অনেক বেশি লাইফ পার্টনার বা অনেক বেশি মানে কী বলবো, রিলেশনশিপে যাওয়া অনেক বেশি ডিফিকাল্ট, এখনকার দিন রিলেশনশিপ পাওয়া যায় না বা ইত্যাদি ইত্যাদি, এগুলো ভুল কথা। জাস্ট ইটস পিওরলি স্কিল ড্রাইভেন, এগুলো অত্যন্ত বেশি ইজি। কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ডিভোটেড থাকবে শুধুমাত্র এই দুটো রকম, একটা হচ্ছে সিঙ্গেল পার্টনারের
সেটা আমরা কী করে অ্যাডপ্ট করতে পারি আমাদের লাইফে সেই বিষয়ে ডিসকাশন, এবং আরেকটা হচ্ছে কি মানে সেলিবেসি বা সিমেন রিটেনশন বা ব্রহ্মচারী, দুটো সবগুলো আলাদা আলাদা বিভিন্ন স্টেজে হয়, ব্রহ্মচারী সব থেকে ডিফিকাল্ট। তো সেটা আমরা কী করে অ্যাচিভ করতে পারি সেটা সম্পর্কে আমি আলোচনা করবো, হয়তো আমি কম আলোচনা করবো, কিন্তু মেজরিটি আমরা ডিসকাস করবো আমাদের চ্যানেলে কী করে আমরা একটা বেটার রিলেশনশিপ তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে, এবং কমেন্ট সেকশনে লিখে জানিও ওই 7টা পয়েন্টের মধ্যে তোমার সব থেকে বেশি কোন পয়েন্টটা বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।